এ কি কি হয়েছে তোমার? না কিছু না, জলদিতে হাঁটতে গিয়ে পড়ে গেছি। শান্ত কাছে এসে আহানার হাত ধরে ওকে উঠাতে যেতেই দেখলো কালো রঙের শাড়ি পরে আছে আহানা। ওর পা থেকে মাথা পর্যন্ত একবার দেখে নিয়ে শান্ত মুচকি এসে ওকে তুললো নিচ থেকে। পছন্দ হয়েছে সব? অনেক কিছু দিয়েছে আজ। কথাটা বলেই আহানা নিজের রুমে এসে আয়নার সামনে দাঁড়ালো। ড্রেসিং টেবিলটার আয়না ফ্লোর থেকে উপর পর্যন্ত। এতদিন আয়নায় পায়নি নিজেকে দেখার জন্যে, আর আজ কিনা পায়ের নখ থেকে মাথার উপর পর্যন্ত সব দেখতে পারছে। খুশিতে আহানার চোখে পানি এসে গেল। শান্ত দরজায় হেলান দিয়ে দাঁড়িয়ে সেন্টার ফ্রেশ খেতে খেতে বলল, কাল একটা শাড়ি পরে অফিসের জন্য বের হইও। কেন? আমি বলছি তাই। আহানা ভ্রুকুচকে জিজ্ঞাসু চোখে ওর দিকে চেয়ে আছে। শান্ত সেদিকে খেয়াল না করে লাগেজ থেকে একটা শাড়ি খুঁজে আহানার হাতে ধরিয়ে দিল। লাল গোলাপি একটা শাড়ি, গাঢ় রং। আহানা শাড়িটার দিকে চেয়ে বলল, কাল পরবো কেন? আমি বলছি তাই পড়বা, এত কথা বলে কেন তুমি? যাও চা বানাও। আহানা মুখ বাঁকিয়ে চলে গেল রান্নাঘরের দিকে। শান্ত সোফায় বসে ওর দিকে তাকিয়ে আছে। পরনে সুতির কালো শাড়ি, খোপা করা। কি সুন্দর লাগছে ওকে, কেমন যেন এই অল্পতেই শান্তর কাছে অনেক মনে হয়। আহানা চা এনে সোফার সামনে টি টেবিলে রাখলো, অথচ কাল এই সময় সে ফ্লোরে বসে চা খেয়েছে। পুরো বাসার ভাবই পাল্টে দিয়েছে শান্তর বাবা। এর মাঝে দাদা এসে সব দেখে গেছেন আর বলছেন বেশ ভালো সব ফার্নিচার। শান্ত চা খেয়ে বসে আছে বলে আহানা ওকে ঠেলে বের করেছে বাসা থেকে। বেশি রাত হয়ে গেলে আবার দাদা বাসা থেকে বের হতে দিবে না। শান্ত বাসায় গিয়ে নিজের রুমে এসে শুয়ে পড়ল। জাস্ট 12টা বাজার 2 মিনিট আগে নওশাদ আর রিয়াজ সূর্য পা টিপে টিপে রুমে ঢুকলো। শান্ত গভীর ঘুমে টর্চ জ্বালিয়ে নওশাদ ওর পাশে এসে দাঁড়ালো। সূর্য ঘড়ির দিকে তাকিয়ে বলল 8-10 সেকেন্ড। রিয়াজ স্প্রে নিয়ে আরও কাছে এসে দাঁড়ালো শান্তর। রেডি, 1 2 3, হ্যাপি বার্থডে শান্ত। নওশাদ রুমের বাতি জ্বালিয়ে দিল সাথে সাথে, আর রিয়াজ পার্টি স্প্রে দিয়ে শান্তকে সাদা ভূত বানিয়ে দিল। শান্ত মাথায় হাত দিয়ে বসে আছে। ওরা সবাই হাসতে হাসতে লুটোপুটি খাচ্ছে। শান্ত ভ্রু কুচকে বলল, তোরা তাইলে এই জন্য আজ সারাদিন বাসা ছিলে না? আরে না, আমরা তো তোর জন্য সারপ্রাইজ রেখেছি। সেটা কাল সন্ধ্যায় রক অ্যান্ড রোল ক্লাবে। ওখানে তোর বার্থডে সেলিব্রেশন হবে। সেগুলো ডেকোরেশনের জিনিস কিনতে গেছিলাম বলেই তো আমরা আজকে বাসায় ছিলাম না। এত টাকা খরচ করার কি দরকার? আমাদের বার্থডেতেও তুই কত টাকা খরচ করিস, তাহলে আমরা কেন নয়? এখন চুপচাপ ফ্রেশ হয়ে সোফার রুমে বিয়ার খাবো। না, আমার ঘুম আসছে, তোরা যা এনজয় কর। না, তোকে ছাড়া চলবে না, তুই সহ চল, বার্থডে বয় হলি তুই। তিনজন মিলে টেনে হিচড়ে শান্তকে সোফার রুমে নিয়ে আসলো। পরের দিন সকালে আহানা মিষ্টিকে পড়ানো শেষ করে শান্তর বাসায় কলিং বেলে চাপ দিল কয়েকবার, শান্ত কেমন আছে দেখার জন্যে। শান্ত অনেক কষ্টেই বিছানা থেকে উঠলো। কাল অনেক বেশি ড্রিঙ্ক করা হয়ে গেছিল বলে দেরি করে ঘুমিয়েছে সবাই। দরজা খুলতেই হুমড়ি খেয়ে আহানার গায়ে গিয়ে পড়ল সে। এখনও মাথা ঘুরছে তার। আহানা চমকে ওকে ধরে বলল, পায়ে এখনো ব্যথা হয় আপনার? না, পায়ে ব্যথা না আমার। কাল আসলে কিছু না, আসো ভেতর আসো। আহানা ভেতরে ঢুকতেই দেখলো টেবিলে 5-6টা খালি মদের বোতল। আহানা চোখ বড় বড় করে তাকালো। আপনি কাল মদ খেয়েছিলেন? বেশি না, একটা বোতল আনলে। কি দরকার ছিল শরীর খারাপের ভিতরে এত খাওয়ার? আহানা শান্তকে বকতে বকতে ওড়না কোমরে পেঁচিয়ে রান্নাঘরের দিকে গিয়ে চা পাতা 2 চামচ বেশি দিয়ে কড়া করে চা বানালো শান্তর জন্যে। শান্ত বিছানায় পা রেখে মাথা ফ্লোরে রেখে ঘুমাচ্ছে। আহানা চা নিয়ে ওর রুমে ঢুকে দেখলো ছোট ছোট ঝকমকে কুচি করা কাগজ সারা রুমে। টেবিলের উপর পার্টি স্প্রে, তবে এটা আহানা চিনতে পারলো না। শান্তর পাশে বসে ওর হাত ধরে নাড়িয়ে ওকে ডাকলো, কিন্তু সে তো মরার মতো ঘুমাচ্ছে। শেষে চুল ধরে টান দিতেই উঠে পড়লো। ভ্রু কুচকে চা নিয়ে আহানার দিকে তাকিয়ে বলল, বরকে কি এমন করে ঘুম থেকে উঠায়? আহানা সেদিকে মন না দিয়ে টেবিল থেকে স্প্রে বোতলটা নিয়ে বলল, এটা এমন কেন? বাচ্চাদের কার্টুনের ফ্রেন্ড করা পারফিউমের বোতলটার উপর? শান্ত চায়ে চুমুক দিয়ে বলতে যাবে এটা সেই পারফিউম স্প্রে না, এটা পার্টি স্প্রে। তার আগে আহানা ফুসফুস করে তার সারা গায়ে মুখে স্প্রে করে দিয়েছে। ফেনা দেখে সে ভয়ে চমকে ছুঁড়ে মারল স্প্রে বোতলটা। শান্ত হাসতে হাসতে উঠে এসে ওকে ঘুরিয়ে নিজের দিকে ফিরালো। আহানা সাদা ভূত হয়ে শান্তর দিকে চেয়ে আছে। শান্ত হাত দিয়ে ওর মুখ আর গলা থেকে ফেনাগুলো মুছে দিয়ে বিছানায় এসে বসে হাসতে হাসতে বলল, তুমি সত্যি স্প্রে চেনো না? চুপ করুন, ফাজলামির জায়গা পায় না। আহানা মুখ মুছতে মুছতে চলে গেল বাসা থেকে। চা খেয়ে ভালো লাগতেছে, মনে হচ্ছে মাথা ধরা কমেছে। আজ ভার্সিটিতে যাবো নাকি যাবো না, গেলে রক্ষা থাকবে না। গত বছর এই দিনে 11টা প্রপোজ পেয়েছিলাম, এবার কয়টা পাবো কে জানে। আমি বুঝি না আমার বার্থডেতে সবাই প্রপোজ কেন করে। ভাবতে ভাবতে শান্ত জ্যাকেট চুজ করতে গিয়ে আলমারি খুললো। ওমা, সব দেখি গোছানো। আহানার কাজ এটা, যাক ভালো হয়েছে। একটা খয়েরি রঙের জ্যাকেট নিয়ে সেটা পরে রেডি হয়ে নাস্তা করে নিল সে। আহানা বাসায় এসে ভাত খেয়ে রেডি হয়ে বের হতেই দেখলো শান্ত বাইক নিয়ে বাসার সামনে দাঁড়িয়ে আছে। আহানা রেগে নিচে নেমে বলল,
আপনাকে কি ভূতে কেলায়? অ্যাক্সিডেন্ট হয়েছে 2 দিনও হয়নি আর উনি আজ আবার বাইক নিয়ে বেরিয়ে গেলেন। আম ফাইন, এখন ওঠো বাইকে, ইউনিভার্সিটিতে লেট হচ্ছে। আহানা উঠে বসতেই শান্ত গাল ফুলিয়ে পিছনে ফিরে ওর দিকে তাকালো। আহানা ঢোক গিলে বলল, কি হয়েছে? কি হয়েছে মানে? তোমাকে বলছি না সেই শাড়িটা আজ পরতে। আরে আজ আমার জাস্ট 2টো ক্লাস, আমি বাসায় ফিরে সেটা পরবো, তারপর অফিসে যাব। ও ঠিক আছে তাহলে। ভার্সিটিতে ঢুকতেই আহানাকে সবাই পেছনে ফেলে শান্তকে ঘিরে ফেলেছে। আহানা রোবটের মতো এক কোনায় দাঁড়িয়ে সবার কাণ্ড কারখানা দেখে যাচ্ছে। ভিড়ের মধ্যে যারা আছে তাদের কারোর হাতে ফুল, কারোর হাতে ফুলের তোড়া, কারো হাতে গিফট বক্স। আহানা ভাবছে শান্ত কি কোনো ম্যাচ জিতেছে নাকি, সবাই এমন ঘিরে ধরেছে কেন। কান পেতে শোনার চেষ্টা করলো সে, অবশেষে জানতে পারলো আজ শান্তর জন্মদিন। আহানা অবাক হয়ে গেল এটা শুনে, সে তো জানতো না এটার কথা। শান্ত একবার বলেনি, বেয়াদব একটা। হ্যাঁ, আমি গিফট দিতে পারবো না বলে আমাকে জানায়ও নি। শান্ত সবার গিফট নিয়ে তমালের হাতে দিল। তমাল পরিচিত একটা রিকশায় সব তুলে বলল শান্তর বাসায় পৌঁছে দিতে। সেখানে যে গার্ড আছে তার হাতে দিলেই হবে। আহানা দূরে দাঁড়িয়ে এখনও সব দেখে যাচ্ছে। কি ভাই, এবার প্রেম নিবেদন পাইছো কয়টা? এবার 15টা। ওয়াও, তা কার প্রপোজ অ্যাকসেপ্ট করবেন? শান্ত জ্যাকেট টেনে আহানার দিকে চেয়ে বলল, কারণ না। এক এক করে সবাই চলে গেছে। শান্ত একটা গোলাপও পেয়েছে। আহানাকে দেখে সেটা কামড়ে ধরে বটতলায় গিয়ে বসলো সে। আহানা মুখ বাঁকিয়ে ক্লাসরুমের দিকে চলে গেল। কিরে আহানা তোরে উইস করে নাই? না রে সূর্য, আমি ওকে জানাইনি বলে উল্টো রাগ করেছে। জানালো কি না জানালো কি জানিস নি, ভালো করেছিস। ওর কাছে তোকে দেওয়ার মতো কোনো এক্সপেন্সিভ গিফট নেই। না সূর্য, গিফট সবসময় কিনতে হয় না, চাইলে যে কোনো কিছুকে গিফট হিসেবে দেওয়া যায়, বুঝলি? আহানা 2টা ক্লাস শেষ করে বাসায় ফিরে গেল। আয়নার সামনে দাঁড়িয়ে গাল ফুলিয়ে বলল, পরবো না শাড়ি, দেখি কি করে। জন্মদিনের কথা কিনা আমাকে জানালোই না, কতটা বেয়াদবি করছে। আহানা খাটের মাঝখানে গিয়ে বসে রইল। দরজায় কে যেন টোকা দিচ্ছে, নিশ্চয়ই অলি এসেছে। খাট থেকে নেমে গিয়ে দরজা খুলল আহানা। ওপারে শান্ত দাঁড়িয়ে আছে। সে ভ্রুকুচকে রেগে রেগে বলল, এখনো শাড়ি পরনি? পরবো না, কি করবেন? আমি তো কেউ না, আমাকে একটিবার জানালেনও না আজ আপনার জন্মদিন। কেন, কি গিফট দিবা তুমি? কথাটা শুনে আহানা মুখটা গম্ভীর করে রান্নাঘরের দিকে চলে গেল। চোখ মুছে বলল, ভালো করেছেন জানাননি। আসলেই আমার কাছে কিচ্ছু নেই যে আপনাকে দিব, সেই সামর্থ্য আমার নেই। তবে আজ বেতন পেলে একটা কিছু গিফট কিনে দিব আপনাকে। আমি যদি টাকা দিয়ে কেনা গিফটের চেয়েও তা আমি কিছু চাই। আহানা চোখ মুছে পেছনে ফিরে শান্তর দিকে তাকিয়ে বলল। সেটা কি? শান্ত কাছে এসে ওর চোখ মুছে দিয়ে বলল, সময় হলে ঠিক আদায় করে নেব। শাড়ি পরে নাও, একসাথে অফিস যাব। শান্ত সোফায় গিয়ে বসে ফোনে গেমস খেলা নিয়ে ব্যস্ত হয়ে পড়ল। আহানা নিজের রুমে এসে শাড়িটা নিয়ে কিছুক্ষণ ভাবলো যে শান্ত গিফট হিসেবে কী নিবে ওর থেকে। তারপর শাড়িটা পরে চুল ছেড়ে দিয়ে বের হতে যেতেই মনে পড়লো কাল তো সাজগোজের অনেক জিনিস পাঠিয়েছে শান্তর বাবা। সেসব নিয়ে আহানা ড্রেসিং টেবিলের সামনে টুল টেনে বসে মুখে পাউডার লাগালো। তারপর কপালে টিপ, কানের দুল, গলার হার পরে নিয়ে লিপস্টিক লাগাতে যেতেই ওপার থেকে শান্ত বলল, লিপস্টিক লাগাও না। কেন? আমি বলছি তাই, ওই ঠোঁট এমনিতেই সুন্দর, রং করার কোনো প্রয়োজন নেই। আহানা মুখটা ফ্যাকাশে করে লিপস্টিক রেখে দিয়ে বের হলো রুম থেকে। শান্ত পিছে ফিরে ওকে দেখে জাস্ট মুচকি হেসে দিল। জ্যাকেট টেনে ঠিক করে বলল, চলো, শিওর আজ আমাদের দেখে সবাই বলবে আমরা বিবাহিত। আহানা লজ্জা পেল। অবশ্যই এই লজ্জাটা সেদিন থাকা জরুরি ছিল যেদিন তাদের বিয়ে হয়েছিল। শান্তর কাঁধে হাত রেখে বাইকে উঠে বসলো সে। অফিসে আসতেই সবাই শান্তকে বার্থডে উইশ করলো, গিফটও দিল। আহানা এক কোনায় দাঁড়িয়ে ভাবছে উইশ করবে তো কিভাবে করবে। শান্ত তার কেবিনে বসে আহানার দিকে তাকিয়ে বলল, উইশ করতে যদি এত ভাবতে হয় তাহলে উইশ করতে হবে না, উইশ না করলেও বার্থডে সেলিব্রেট করা যায়। আহানা মুখ বাঁকিয়ে সে তার কেবিনে বসলো। কাজ করতে করতে বলল, শুভ জন্মদিন। শান্তকে যেন ধমক দিয়ে উইশটা করলো। শান্ত চোখ বড় করে বলল, এমন করে উইশ করে মানুষ, তাও বউ হয়ে? তো কি চুমু খেয়ে বলতাম? কথাটা শুনে শান্ত দাঁত কেলিয়ে তাকালো ওর দিকে। আহানা মাত্র কি বলল সে তা বুঝতে পেরে লজ্জায় আরেক দিকে ফিরে বসলো। ইস, কি থেকে কি বলে ফেললাম, দূর। অফিস ছুটি শেষে রাফি স্যার এসে যাদের পার্সোনাল ব্যাংক অ্যাকাউন্ট নেই তাদের হাতে তাদের বেতন বুঝিয়ে দিলেন। আহানা তার বেতন পেয়ে খুশিতে আটখানা হয়ে গেছে, মুখ দিয়ে কথা বেরোচ্ছে না তার। টাকা ব্যাগে নিয়ে অফিস থেকে বেরিয়ে শান্তর বাইকে উঠে বসলো সে। শান্ত ফোনে কথা বলতে বলতে আসছে। উফ, আজ দেরি হয়ে গেছে অনেক। কেন, কোথাও যাবেন নাকি? কোথায়? গেলেই দেখতে পাবা। শান্ত আহানাকে নিয়ে রক অ্যান্ড রোল ক্লাবে আসলো। আহানা চারিদিক দেখে বিস্মিত হয়ে বলল, এখানে কেন? আমার বার্থডে পার্টি এখানে হবে। আমি
যাব না। পরিবেশ এরকম কেন? আমি আছি না। আহানা মাথা নাড়িয়ে শান্তর পিছু পিছু ক্লাবে ঢুকলো। সবাই গোল হয়ে দাঁড়িয়ে আছে একসাথে। লাল নীল সবুজ বাতি জ্বলছে, একবার অফ হচ্ছে আবার অন হচ্ছে। শান্ত, তমাল আর নওশাদের পাশে গিয়ে দাঁড়ালো, সাথে সাথে আহানার হাত মুঠো করে ধরে ওকেও নিয়ে গেল সেদিকে। আহানা আশেপাশে সবাইকে দেখছে এক এক করে। আজ এখানে যারা এসেছে তাদের সবাইকে কম বেশি চিনে আহানা, কারণ সবাই ভার্সিটির। শান্তর সাথে বটতলায় এদের প্রায় সময় দেখতো আহানা। ভিড়ের মাঝে রূপাকে দেখতে পেয়ে এগিয়ে গেল সে। রূপা আহানাকে পেয়ে তো মহাখুশি। রূপা আর আহানা কথা বলা শুরু করে দিল পার্টি নিয়ে। একজন ওয়েটার গ্লাসে করে জুস 4 গ্লাস নিয়ে হেঁটে যাওয়ার সময় আহানা আর রূপাকে সাধলো। আহানা নিতে যেতেই শান্ত দূর থেকে ওকে ওয়েট করতে বলল। এগিয়ে এসে গ্লাস নিয়ে টেস্ট করে বলল, আহানা, এটা তুমি খাবা না। কেন? এটা নর্মাল ম্যাঙ্গো জুস না, এটাতে ওয়াইন মিক্স করা আছে। তুমি বরং এক কাজ করো, নর্মাল ড্রিঙ্ক দুটো আনো, এদের দুজনের জন্য। ওয়েটার ঠিক আছে বলে চলে গেল। রূপা আহানাকে এক ঠেলা দিয়ে বলল। এত কেয়ার? আহানা শান্তর মুখের দিকে তাকিয়ে আছে। শান্ত তার হাতে জুস খেতে খেতে মুচকি হেসে চলে গেল। কিরে, তোদের মাঝে কি ফোড়ন চলতেছে? আমি কি ধরে নিতাম যে তোদের অবশেষে প্রেমের 5 ফোড়ন টেস্ট করা হয়ে গেছে? আরে ধুর, এসব কি বলিস? ওইদিকে একটা জায়গায় লাইট হাইলাইট করা হলে সবাই সবার কাজ রেখে সেদিকে ফিরে তাকালো। এলিনা দাঁড়িয়ে আছে মাঝখানে, পরনে গ্রিন ওয়েস্টার্ন ড্রেস। পার্টি সাজ দিয়ে এসেছে আজ সে। হেসে বলল, অ্যাটেনশন প্লিজ, আজ আমার ভালোবাসার মানুষ শাহরিয়ার শান্তর বার্থডে। এই দিন আমার জন্য অনেক অনেক স্পেশাল, আর আমার কাছেও আমি শান্তকে এখানে ডাকতে চাই। শান্ত প্লিজ কাম। শান্ত জ্যাকেট ঠিক করে এগিয়ে গেল। আহানা মুখটা ফ্যাকাশে করে চেয়ে আছে সেদিকে। শান্ত এলিনার থেকে মাইক নিয়ে হেসে দিয়ে মাথার চুলগুলো হাত দিয়ে উপরের দিকে তুলে দিল, তারপর বলল, এবার কেক কাটা যায়। এলিনা এই কথাটা আশা করেনি। সে ভেবেছিল হয়তো তার উক্তির জন্য শান্ত তাকে ধন্যবাদ দিবে, কিন্তু তা না করে উল্টো কথা এড়িয়ে গেল শান্ত। শান্তর এপাশে নওশাদার ওপাশে এলিনা দাঁড়িয়ে আছে। আহানা দূরে রূপার সাথে দাঁড়িয়ে আছে। লিগালি ওয়াইফ হওয়ার সত্ত্বেও আজ সে শান্তর থেকে কতটা দূরে, তার অধিকার থেকেও নেই। শান্ত তো এলিনাকে সবার আগে কেক খাওয়াবে, আর না খাওয়ালে এলিনা সব ওলট পালট করে ফেলবে। শান্ত ছুরি হাতে নিয়ে যে ছেলেটা সকল লাইট অফ অন করার দায়িত্বে আছে তার দিকে তাকিয়ে চোখ মেরে দিল। ছেলেটা হাত উঠিয়ে ওকে জানালো। শান্ত কেক কেটে হাতে নিতেই লাইট সব অফ হয়ে গেল সাথে সাথে। সবাই বলে যাচ্ছে লাইট কেন চলে গেছে, কখন আসবে, এসব বলা বলি করছে সবাই। এদিকে শান্ত আহানার কাছে এসে ওর হাত ধরে দূরে নিয়ে গেল ওকে। হাতের স্পর্শতে আহানা চিনতে পেরেছে এটা শান্ত, আর তাই সে টু শব্দটাও করেনি। শান্ত দূরের আলোতে আহানাকে নিয়ে ওকে কেক খাইয়ে দিল। আহানার চোখে মুখে হাসি ফুটে উঠেছে। সে জানতো না শান্ত কিভাবে ওকে সবার আগে কেক খাইয়ে দিবে। শান্ত পকেট থেকে টিস্যু নিয়ে আহানার মুখ মুছিয়ে দিয়ে বলল, স্ত্রী হিসেবে এটা তোমার অধিকার আহানা, অন্য কারণ নয়। কথাটা বলে শান্ত চলে গেল। আহানা মুগ্ধ চোখে চেয়ে ওর চলে যাওয়া দেখছে। শান্ত আগের জায়গায় দাঁড়িয়ে জোরে ডান বলল। সে ছেলেটা ডান শুনতে পেয়ে লাইট আবার অন করে দিল। শান্ত, তুই ডান বললি কেন? আসলে নওশাদ, কেকের প্রথম পিসটা আমি খেয়ে ফেলেছি, লোভ সামলাতে পারেনি, তাই ডান বললাম। নওশাদ দুষ্টুমি করে এক ঘুষি দিল ওর পেটে। সবাই হেসে দিল। শান্ত কেক আরেক পিস নিয়ে নওশাদকে, রিয়াজকে আর সূর্যকে খাওয়ালো, তারপর এলিনাকে। নওশাদ আর সূর্য মিলে লাস্টে যে কেক ছিল সেটা শান্ত সারা মুখে মাখিয়ে দিল, তারপর পার্টি স্প্রে দিয়ে আবারও ভূত বানিয়ে দিল ওকে। কেক এক পিস দিয়ে তোরা আমাকে ভূত বানিয়েছিস, কিন্তু তোদের বার্থডেতে আমি আলাদা একটা কেক আনবো যেটা শুধু তোদের গালে মাখানোর জন্য। শান্ত, তুই ভুলে যাস কেন? আমরা তোরই বেস্ট ফ্রেন্ড। আমরাও আলাদা একটা কেক অর্ডার করে বানিয়ে নিয়ে আসছি শুধুমাত্র তোর গায়ে মাখানোর জন্য। এই না, খবরদার। শান্ত দৌড় দিল সবাই মিলে কেক নিয়ে ওর পিছু পিছু গেল। এলিনা এক পিস কেক নিয়ে মুঠো করে ধরে আহানার দিকে তাকিয়ে ওর কাছে আসলো। সো স্যাড আহানা, শান্ত তোমাকে এক পিস কেকও খাওয়ালো না। ইটস ওকে, ও বুঝতে পেরেছে ওর সাথে আসলে কাকে মানায়। অ্যান্ড আই এম সরি, কারণ এখন আমি শান্তর জন্মদিন উপলক্ষে তোমাকে কেক মাখাবো। আহানা সরতে যাওয়ার আগে এলিনা আহানার চুলে গালে কেক লাগিয়ে দিল। আহানা বিরক্ত হয়ে বলল, কি সমস্যা? আমি কি ক্ষতি করেছিলাম আপনার? সব সময় এমন করেন কেন? তুমি আমার শান্তকে আমার থেকে কেড়ে নিতে চাও, আর আমি সেটা হতে দেব না কিছুতেই। শান্ত টিস্যু দিয়ে মাথা মুছে এসে দেখলো আহানারও একই অবস্থা। এই হাল কে করলো তোমার? আহানা রেগে বেরিয়ে চলে গেল ক্লাব থেকে। ওকে গাইস, তোমরা ফান করো, আজ আমি আছি। আমার এখন বাসায় গিয়ে ফ্রেশ হতে হবে। আহানা, দাঁড়াও। কি? যে করেছে তার হয়ে আমি সরি বলছি, আর এসব এলিনা করেছে আমি জানি, তাকে আমি পরে বুঝিয়ে দেব যে তুমি আমার। আমি বাসায় যাব, প্লিজ, আর কোনো কথা নয়। ওকে, বাইকে ওঠো।
আহানা বাইকে উঠে বসতে শান্ত বাইকের আয়নায় তাকিয়ে বলল, একটা কথা রাখবে? কি? আজ আমার বাসায় থাকবে। নক্ষত্র আসতে আসতে শেষরাত হয়ে যাবে। না, আমার বাসায় গিয়ে গোসল করতে হবে। আর আমার জামা কাপড়ও তো আমার বাসায়। আমার কাছে একটা 3 পিস আছে, আমি মিতুর জন্য কিনেছিলাম। তুমি না হয় সেটা পরিও, আমি ওকে আরেকটা কিনে দেব। ও তো চিকন, তা আমার মনে হয় ওর সেই জামাটা তোমার গায়ে ফিট হবে, ঢিলা জামাটা। না, আমি আমার বাসায় যাব। শান্ত চুপচাপ বাইক চালাচ্ছে। হঠাৎ করে খুব জোরে বৃষ্টি শুরু হয়ে গেল। গেল তো গেল, থামাথামির নাম নেই। দুজনা ভিজে টইটুম্পুর হয়ে গেছে। শান্তর বাসার সামনে দিয়ে আহানাদের বাসায় যেতে হয়। বৃষ্টির জন্য বাইকও চালানো পসিবল হচ্ছে না। এত গতি বৃষ্টির শেষে তার বাসার সামনে এসে বাইক থামালো শান্ত। আহানার হাত ধরে বিল্ডিং এর ভিতর চলে আসলো। তোমার বাসায় যাওয়া একদম ইম্পসিবল হয়ে আছে। বাধ্য হয়ে বাইক আমার বাসার সামনেই থামালাম। এখন কি করবা তুমি বলো? আচ্ছা ঠিক আছে, চলুন। বৃষ্টি তো থামছেই না, এমনি তো ভিজে অবস্থা খারাপ হয়ে গেছে। তাড়াতাড়ি চেঞ্জ করতে হবে, তা না হলে জ্বর এসে যাবে। চলো। বাইরে বৃষ্টি, মেঘ থেমে থেমে নয় প্রতি সেকেন্ডে ডাক দিচ্ছে, মানে অবস্থা কঠিন। বাতাস তো আছেই। বারান্দার পর্দা উড়ে উড়ে আকাশ দেখাচ্ছে বারবার। অন্ধকার, ভয়ঙ্কর আকাশ। ভয়ঙ্কর আকাশ বলার কারণ হলো বজ্রপাত। যেভাবে পুরো আকাশে তার কাটা এঁকে দিচ্ছে, ভয়ঙ্করই বটে। এটা না দেখলেও চলবে। তাও কেন যে পর্দা সরে সরে বারবার আকাশ দেখাচ্ছে। আহানা নিশ্চুপ হয়ে সেই আকাশ দেখায় ব্যস্ত। কিছুক্ষণ আগেই গোসল করেছে সে, চুল ভিজে আছে। বৃষ্টি হলে এই এক ঝামেলা, সহজে চুল শুকোতে চায় না। আর আমার চুল হলে তো আজ সারা রাতেও শুকোবে না। মিতুর জন্য কেনা জামাটা ফিট হয়েছে, তবে একটু টাইট। পিঠের উপর চুল ভিজা থাকার কারণে পিঠও ভিজে কেমন একটা অস্বস্তি বোধ হচ্ছে। একরাশ বিরক্তি নিয়ে উঠে দাঁড়ালো আহানা। বারান্দার যে জায়গাটায় বাতাসের উৎপাত বেশি সেই জায়গায় গিয়ে দাঁড়ালো সে। চুলগুলো পিঠ থেকে সরিয়ে শুকানোর চেষ্টা করছে সে। চা হাজির। শান্তর গলা শুনে পিঠের উপরে চুল ছেড়ে দিল আহানা, যেগুলো এতক্ষণ তার হাতে ছিল। পিছন ফিরে শান্তর দিকে তাকালো সে। শান্ত এগিয়ে এসে চায়ের কাপটা বাড়িয়ে ধরেছে। আহানা চায়ের কাপটার দিকে চেয়ে সেটা হাতে নিল, তারপর আবারও বারান্দার দিকে ফিরে বাতাসের দিকে মন দিল। শান্ত চা খাওয়া শেষ করে সিগারেট ধরিয়ে বারান্দায় চেয়ার টেনে বসে আছে। সিগারেটের ধোঁয়া আকাশের দিকে ছাড়ছে। আকাশ যে রং, সিগারেটের ধোঁয়া ছাড়লেও তা খুঁজে পাওয়া মুশকিল হবে, তাই ধোঁয়া ছাড়ার পর সেটা কোন দিকে যায় ঠিক বোঝা যায় না, তার উপর এত অন্ধকার। আহানা চুল ঝাড়তে ঝাড়তে ড্রেসিং টেবিলের দিকে গেল। এই যে চুল ঝাড়লো, পানি পুরোটা না গেলেও কিছুটা শান্তর মুখের উপর গিয়ে পড়ল। নিমিষে মুখের ভাবগতি এলোমেলো হয়ে গেল তার। চেয়ার থেকে উঠে দাঁড়িয়ে পড়ল সে। আহানা ড্রেসিং টেবিলের উপর থেকে তার গোলাপি চুড়িগুলো নিয়ে পড়ছে। গোসল করার আগে এখানে খুলে রেখেছিল। কেমন একটা অনুভূতি হতেই সে চোখ তুলে আয়নায় তাকালো। শান্ত পিছনে দাঁড়িয়ে ওর দিকে চেয়ে আছে, হাত কাঁপতেছে তার। আয়না কিছুক্ষণ চুপ করে থেকে শান্তর দিকে ফিরে বলল, কি হয়েছে আপনার? শরীর ঠিক আছে তো? আর আপনার হাত? তার আগে শান্ত আহানার খুব কাছে এসে গেল, এতটা কাছে যে আহানার নিজেরই এখন সারা শরীর কাঁপছে। হাত একটা নাড়াতে পারছে না। শান্ত ওর কাঁধের তলায় পড়ে সেটা অবশ্যই আছে, আর আরেকটা হাত স্বাধীন। সেটা দিয়ে শান্তকে সরাতে যাবে, তার আগে সেই হাতটাও শান্ত ধরে ফেলল। শান্ত, আপনি এমন করছেন কেন? চুপ। শান্ত মুখটা এগিয়ে নিয়ে আসলো। আহানা বুঝতে পেরেছে সে চাইলেও আজ আটকাতে পারবে না শান্তকে। শান্তর চোখ মুখ দেখে বোঝাই যাচ্ছে যে সে আজ আহানাকে ছাড়বে না। আহানা মুখটা বাঁকা করে আরেক দিকে ফিরিয়ে নিল। সে কি বলবে কি করবে সেটাই ভাবছে। অনেক ভেবে একটা নিঃশ্বাস ফেলে বলার চেষ্টা করতে গিয়ে শান্তর চোখে চোখ পড়ল। তার এই চাহনি দেখে মুখ দিয়ে কথা বেরোচ্ছে না আহানার। শেষে মুখ খুলে বলল, আমার হাত ছাড়ুন, এইসব ঠিক না শান্ত। শান্ত আহানার হাতে একটা চাপ দিয়ে বলল, কেন ঠিক না আহানা? আমাদের তো বিয়ে হয়েছে, তাই না? ওটা বিয়ে ছিল না। শান্তর চোখ লাল হয়ে গেছে। চোখ বন্ধ করে আবারও খুলল। না, এবারও ঠিক আগের মতোই লাল, তবে একটু বেশি লাল। আয়নায় নিজেকে স্পষ্ট দেখতে পাচ্ছে সে। আমি এই বিয়ে মানি আহানা, তুমি অস্বীকার কেন করতেছো? আহানা হাত নড়াচড়া করতে করতে বলল, বিয়ে জোর করে করলেই সেটা বিয়ে হয়ে যায় না শান্ত। মনের মিল থাকতে হয়। ভুলে গেছেন কোন পরিস্থিতিতে আমাদের বিয়েটা হয়েছিল, কেন হয়েছিল? আমার প্রতি তো আপনার কোনোদিন কোনো ইন্টারেস্টই ছিল না, তাহলে এসব কি? আজ বলবেন না যে আহানা তোমার প্রতি আমার কোনো ইন্টারেস্ট নেই, বুঝেছো? অনেক হয়েছে, হাত ছাড়ুন এখন, বেশি বেশি হচ্ছে কিন্তু। আর আপনি তো। শান্ত ততক্ষণে আহানার ছোট জোড়া তার আয়ত্তে নিয়ে ফেলেছে। আহানার চোখ দিয়ে দুফোঁটা পানি গড়িয়ে শান্ত সেই হাতে পড়ল, যেটা দিয়ে সে আহানার হাত চেপে ধরে আছে। মেঘের ডাকটা খুব জোরে শোনা গেল সে সময়। আজ শান্তকে সবচাইতে বেশি আপন মনে হচ্ছে আহানার। চোখ বন্ধ করে সে অনুভূতি অনুভব করায় ব্যস্ত। কারেন্ট চলে গিয়েছে, আলো আছে, তবে সেটা বজ্রপাতের।
আহানা চোখ খুলে শান্ত ওর চোখের দিকে তাকালো। শান্ত চোখ জোড়া তার চোখকেই দেখছে, মনে হয় এতক্ষণও দেখছিল। চোখ বন্ধ থাকায় বুঝতে পারেনি আহানা যে শান্তর চোখ তার দিকেই ছিল। আহানা তার হাত ঢিলা পেয়ে শান্তকে জড়িয়ে ধরে ফেললো খুব শক্ত করে। কেমন একটা লজ্জা কাজ করছিল শান্তর চাহনি দেখে, তাই উপায় না পেয়ে জড়িয়ে ধরল সে। দুজনাই চুপ হয়ে আছে। আহানা কয়েক মিনিট বাদেই শান্তকে ছেড়ে দিল। পাশ কেটে চলে গেলে রুম থেকে শান্ত নিজেকে কন্ট্রোল করে আহানাকে গিয়ে আটকালো। আহানা প্লিজ, এই পরিস্থিতিতে যেও না, আমি তোমাকে আর টাচ করবো না। আহানা চোখ মুছে সোফায় বসে পড়ল। কি হয়েছে কিছুক্ষণ আগে সেটা ভেবে হাসবে নাকি কাঁদবে সেটাই ভেবে পাচ্ছে না। কিরকম রিক্ট করা উচিত তার। তাকে এইমাত্র যে লোকটা ছুঁয়েছে সে তার স্বামী। আর আমারও তো সম্মতি ছিল, আমি কেন সম্মতি দিলাম? কেন দিলাম? হয়তো ওর শান্তরও একই অনুভূতি হচ্ছে, তাই সে সামনে থেকে চলে গেছে। এত রাত, এত মুষলধারায় বৃষ্টি হচ্ছে, বাসা কাছে হওয়ার সত্ত্বেও আহানা বের হতে পারছে না। আবার এখানে থাকা সম্ভব না। আহানা পাগল হয়ে যাচ্ছে মুহূর্তগুলো মনে করতে গিয়ে। শান্ত মাথায় হাত দিয়ে বিছানার এক কোণে বসে ফ্লোরের দিকে তাকিয়ে আছে। সে কি আহানাকে জোর করলো? না, জোর করেনি। জোর করে হলে আহানা জোরই ধরতো না আমাকে। হঠাৎ এমন কেন করলাম আমি? একবার আহানাকে জিজ্ঞেস করলে হয়তো বা ভালো হতো। আহানা কিছু ভেবে না পেয়ে শেষে দরজা খুলে বেরিয়ে গেল বাসার থেকে। শান্ত দরজা খোলার আওয়াজ পেয়ে উঠে আসলো বিছানা থেকে। আহানা চলে যাচ্ছে। আহানা দাঁড়াও প্লিজ। আহানা বৃষ্টির মধ্যে বেরিয়ে পড়েছে রাস্তায়। শান্ত ছাতা নিয়ে দ্রুত গতিতে ওর কাছে গিয়ে ওর হাত ধরে আটকালো। রোড সম্পূর্ণ ফাঁকা, যে গুটি কয়েক দোকান ছিল সব বন্ধ হয়ে গেছে। এই সময় দোকান খোলা থাকতো, বৃষ্টি বলে বন্ধ হয়ে গেছে। আর রাতও কম হয়নি যে খোলা থাকবে। ল্যাম্পপোস্টের আলো, চারিদিকে আর বৃষ্টির শব্দ সব মিলিয়ে নির্জন পরিবেশ তৈরি করেছে। অথচ এই ল্যাম্পপোস্টের আলোতে স্পষ্ট দুজনকে দেখা যাচ্ছে। স্পষ্ট হয়ে আছে তাদের মুখের গড়ন, তাদের মুখের ভাবগতি কেমন তাও স্পষ্ট দেখা যাচ্ছে। তবে শুধু তারাই একজন আরেকজনকে দেখতে পাচ্ছে। দূর থেকে কেউ তাকালেও চিনবে না, কিছু বুঝবেও না। আহানা কিছুক্ষণ চুপ করে থেকে শান্তর দিকে তাকিয়ে বলল, আমাকে যেতে দিন। শান্ত ছাতা ওর মাথার উপর এনে ধরল। শান্তর মুখের ভাব দেখে বোঝা যাচ্ছে কিছুক্ষণ আগে যেটা হয়েছে সেটা সে ভুলে গিয়ে আহানাকে সামলাতে এসেছে এখন, কারণ তার দায়িত্ব এটা। আহানা শান্তর হাত ছাড়িয়ে একটু পিছিয়ে গেল। ছাতার নিচ থেকে দূরে গিয়ে দাঁড়ালো সে। তার চোখ দিয়ে পানি পড়ে যাচ্ছে অনবরত। বৃষ্টির ভিতরেও ঠিকই ওর চোখের পানি স্পষ্ট বোঝা যাচ্ছে, কারণ ল্যাম্পপোস্টের নিচে ওরা দুজন দাঁড়িয়ে আছে। একপাশে ছোটখাটো দোকানপাট যেগুলো বন্ধ, আর আশেপাশে 10তলা বহুতল ভবন যেটা সম্পূর্ণ অন্ধকার হয়ে আছে, কারণ পুরো দালানেই কারেন্ট চলে গেছিল। গার্ড আইপিএস অন করতে গেছে। নিজেকে শক্ত করে আহানা কথা বলা শুরু করলো অবশেষে। আমি আপনার যোগ্য না শান্ত। আমি একটা রাস্তার মেয়ে, এক নারীর অবৈধ সন্তান। আমার কোনো পরিচয় নেই শান্ত। আপনার বাসায় আমাকে মানায় না। যে বিয়েটা হয়েছে আমাদের সেটা আমি ভেঙে দেব, আপনি চিন্তা করবেন না। তাও আমার জন্য আমি আপনার জীবন নষ্ট হতে দিব না। আমাকে এতদিন হেল্প করেছেন, তার জন্য আমি অনেক ঋণী আপনার কাছে। আমার চাকরি আছে, আমি নিজেই নিজের খরচ বহন করতে পারবো। আপনার মা আমার দায়িত্ব নিয়েছিল আমি অনাথ বলে, আর এতদিন আপনি নিয়েছেন। আপনাদের হাজার হাজার শুকরিয়া। ব্যাস, এর বেশি সম্পর্কটাকে এগিয়ে নিয়ে যাওয়া উচিত হবে না। আপনার সাথে আমাকে একটুও মানায় না। কোথায় আপনি আর কোথায় আমি? আপনার বাসার বউয়ারও সেই খাবার খায় না যেটা আমি খাই। তাহলে কেন কেন আমাদের সম্পর্কটার কোনো নাম হবে? নাম দেওয়া অনুচিত হবে। আমি কখনোই আপনার যোগ্য ছিলাম না, হবও না। আপনি প্লিজ এই সম্পর্কটা ইতি টানুন, এতে আপনারই ভালো হবে। এলিনা আপু আপনাকে পাগলের মতন ভালোবাসে। আপনি ওনাকে বিয়ে করলে আপনারা দুজনেই সুখী হবেন। আর আমার মতন মেয়ের জীবনসঙ্গী হতেই হবে এমন তো না। আমি এতদিন একা একা জীবন কাটিয়েছি, বাকি কটা বছরও চালিয়ে নিতে পারবো। আমি আপনাকে ভালোবাসি না শান্ত। আমার এই ভালোবাসা নেওয়ার সাথে কোনো মূল্য নেই এই সমাজে। কেউ যদি জিজ্ঞাসা করে আপনার স্ত্রী কেন মা বাবা নেই, তখন কি বলবেন আপনি? আমি আপনাকে এরকম পরিস্থিতিতে ফেলতে চাই না। আমি এরকম প্রশ্নের সম্মুখীন হয়েছি বলে আমি জানি কেমন লাগে, তাই বলতেছি আপনি প্লিজ আমাদের সম্পর্কটা শেষ করে দিন। এভাবে আমাদের জীবন চলতে পারে না। যত দিন বাড়বে ততই আমি দুর্বল হয়ে যাব, নিজেকে সামলাতে পারবো না। এখনো দুর্বল হয়নি আমি, আর তাই এখন সম্পর্কটাকে শেষ করে দিন। কেউ জানবে না যে কোনো একদিন আমাদের কখনো নাম না জানা সম্পর্ক ছিল। আপনি চাইলে আমি এই বাসা ছেড়ে দিব, তাও আমার সাথে আপনি নিজেকে জড়াবেন না। আমি আপনার জীবনে সুখ আনতে পারবো না। আমাকে যা দিয়েছেন তা অনেক। একজন অনাথ মেয়ের এর চেয়ে বেশি পাওনা হতে পারে না। আমি আপনাকে ভালোবাসি না, বাসি না আমি। শান্ত ছাতা নিয়ে এগিয়ে এসে আহানার পিঠে হাত দিয়ে ওকে কাছে টেনে নিল।
আহানার কথাগুলো আদৌ শুনেছে কিনা কে জানে, তবে মনে হয় না সে আহানার কথাগুলো বোঝার চেষ্টা করেছে। মুখটা নিচু করে নামিয়ে আহানার ঠোঁট কামড়ে টেনে ধরল। ঠিক 10 সেকেন্ড বাদেই ছেড়ে দিল ওকে। আহানার বলা কথাগুলোর উত্তরে না বুঝাতে চেয়েই সে এখন এমনটা করলো। তারপর ধাক্কা দিয়ে ওকে দূরে সরিয়ে দিল সে। আহানা স্তম্ভিত হয়ে চেয়ে আছে শান্তর মুখের দিকে। শান্ত ছাতা বন্ধ করে এগিয়ে এসে আহানার হাতে ছাতাটা দিয়ে চলে গেল। একটু দূরে গিয়ে থেমে গেল সে, মাথা বাঁকিয়ে আহানার দিকে তাকিয়ে বলল, কিন্তু আমি বাসি, ভালো খারাপ দুটোই বাসি। কথা শেষ করে চলে গেল সে। আহানা রোবটের মতো দাঁড়িয়ে ওর চলে যাওয়া দেখছে। লোকটাকে এতক্ষণ ধরে কি বুঝাইলাম আর সে কি বুঝলো? আমাকে ছুঁয়ে কি প্রমাণ করতে চাইলেন উনি? খুব জোরে মেঘে ডাক দিল। আর এখানে খোলা আকাশের নিচে দাঁড়ানো ঠিক হবে না। আহানা হাত দিয়ে মুখ মুছতে মুছতে বাসায় ফিরে আসলো। দরজা বন্ধ করে নিজের রুমে এসে ফ্লোরে বসে গেল। সবসময় সুখ জিনিসটাকে আমি ভয় পাই, অনেক অনেক ভয় পাই। কখনো হাতে টাকা পেলে খুব খুশি হতাম, তারপরে টাকাগুলো বাসা ভাড়া দিয়ে চাল আর নুন কিনলেই যখন শেষ হয়ে যেত তখন মনটা ভেঙে যেত। কত শখ থাকতো আমার, কিন্তু আজ পর্যন্ত একটা শখও আমি পূরণ করতে পারিনি, সাধ্য হয়নি আমার। শান্ত আমার জীবনে আসার পর থেকে এক এক করে যা পারে সব করে যাচ্ছে, কিন্তু সুখ আর সেই দুঃখের আভাস নেই। এরপরে আমার জন্য কি অপেক্ষা করছে জানি না আমি, তবে আর কোনো কষ্ট সহ্য করার ক্ষমতা নেই আমার। আমি আর পারবো না কিছু সহ্য করতে। শান্ত আমাকে সীমাহীন সুখের কাছে নিয়ে সুখের স্বপ্ন দেখাচ্ছে। ঠিক তখনই আমার ভয় হয় সুখকে হারানোর। আমার জীবনের 20টা বছরের সুখ দেখিনি, সে আমি কিনা এখন সুখ পাবো? আমার তো কপালই পোড়া, আর তাই এখন সুখ দেখেও মন খারাপ হয়। এই সুখ স্থায়ী হয় না, হবেও না জানি। শান্ত কেন বুঝতে চায় না আমার কথা? কেন বুঝতে চায় না সে? ফোনে টুংটাং করে আওয়াজ হলো। শান্ত মেসেজ দিয়েছে, রান্নাঘরে আসতে বলেছে। ততক্ষণে কারেন্টও চলে এসেছে। আহানা বাতি জ্বালিয়ে রান্নাঘরে আসলো। ঠিক তখনই শান্ত ফোন করলো ওকে। আহানা কানে ফোন ধরে এক দৃষ্টিতে শান্তর বারান্দার দিকে চেয়ে রইল। শান্ত গ্রিলে হাত রেখে ওর দিকে তাকিয়ে আছে। জামা চেঞ্জ করে ফেলো আহানা, নাহলে জ্বর হবে। আর থ্যাঙ্কস ফর দ্য গিফট। গিফট? কিসের গিফট? কেসটা আমার জন্মদিনের বেস্ট গিফট ছিল। আমি জানি তুই আমায় কিছু দিতে পারবে না, আর আমার চাইও না কিছু, কিন্তু পরে মনে পড়লো তোমার কাছে আমার জন্য এমন উপহার আছে যেটাতে টাকা খরচ করতে হবে না তোমার। আর তাই আমি আমার গিফট নিয়ে নিলাম। এই জন্মদিনটা আমার সারা জীবন মনে থাকবে। আহানা জানালা থেকে সরে দাঁড়ালো। শান্ত চুপ করে থেকে একটা নিঃশ্বাস ফেলে বলল, যাও, জামা চেঞ্জ করে ফেলো। অ্যান্ড আই এম সরি যদি তোমাকে আজ কষ্ট দিয়ে থাকি তার জন্য। কল কেটে গেল। আহানা ফোন তাকের উপর রেখে নিচের দিকে তাকিয়ে আছে চুপ করে। সোফার রুমের সামনে গিয়ে বেডরুমে যাওয়ার সময় চোখ পড়ল সোফার উপর কুশনের নিচে শান্তর জ্যাকেটের উপর। শান্তর কালো জ্যাকেট? এটা তো কয়েকদিন আগেই পরেছিল মনে হয়, তাহলে এখানে আসলো কিভাবে? আমি তো খেয়ালই করিনি। শান্ত হয়তো মনে নেই। আহানা জামা চেঞ্জ করে এসে জ্যাকেটটা হাতে নিয়ে আয়নার সামনে দাঁড়িয়ে জ্যাকেটটা পরে নিল সে। মুখে হাসি ফুটলো। জ্যাকেটটা পরা অবস্থায় ঘুমিয়ে পড়ল সে। শান্ত ঘুমায়নি, সারা রাত জেগেছিল। চোখে ঘুম নেই তার, শুধু আহানাকে নিয়ে ভেবেছে। ব্যাস, আর না, এবার সবাইকে জানানো উচিত আহানা আমার লিগেলি ওয়াইফ, ওকে? আর আমি এভাবে জীবন কাটাতে দিব না ওকে, আর আমি এভাবে জীবন কাটাতে দিব না। অনেক কষ্ট করেছে জীবনে, আর না, আর কোনোদিন চোখের পানি ঝরতে দিব না ওর। ভোরের আলো এসে দেয়ালে পড়েছে। শান্ত বেড থেকে উঠে বেরিয়ে পড়ল আহানার বাসার দিকে। যেই ভাবা সেই কাজ, মই এনে বারান্দা দিয়ে বাসায় ঢুকতে হয়েছে তাকে। আহানার রুমে এসে থেমে গেল সে। আহানা ওর জ্যাকেটটা জামার উপর দিয়ে পরে ঘুমাচ্ছে। শান্ত মুচকি এসে কাছে এসে ওর মাথায় হাত বুলিয়ে দিল। এই জ্যাকেট কত নাকি খোলো কই রেখেছি সেটা ভুলে গেছিলাম, তাহলে এখানে রেখে গেছিলাম। আর উনি সেটাকে আঁকড়ে ধরেই কাল ঘুমিয়েছিল। আসলে কাল আমার তোমার সাথে থাকাটা জরুরি ছিল। ছিল, তবে যা হয়েছে তাতে তোমাকে একা থাকতে দেওয়াটা বেশি ইম্পর্টেন্ট ছিল, তাই একা যেতে দিয়েছে তোমাকে। শান্ত রান্নাঘরের দিকে গেল নাস্তা বানাতে। আহানা আওয়াজ পেয়ে উঠে বসলো। তাড়াতাড়ি গায়ের থেকে শান্তর জ্যাকেটটা খুলে বিছানায় রেখে নেমে গেল রান্নাঘরের দিকে। শান্ত কাজ করতে করতে বলল, খুলে লাভ নেই, আমি কিন্তু দেখে ফেলেছি। কি দেখছেন আপনি? দেখলাম তুমি শাড়ি আর শান্তর কালো জ্যাকেটে পরে আরামসে ঘুমাচ্ছ। আমার শীত করতেছিল বলে পড়ছি, আর কিচ্ছু না। ভালো, এখন ফ্রেশ হয়ে আসেন, আমি নাস্তা বানাচ্ছি। আজ শুক্রবার, ভার্সিটি অফ, বাট অফিস কিন্তু খোলা। আহানা মাথা নাড়িয়ে চলে গেল। শান্ত কড়াইয়ে তেল ঢালতে গিয়ে বেশিরভাগ তেল তার জামায় ঢেলে দিল ভুলে। ইস, এটা কি করলাম?
শান্ত তার টি শার্টটা খুলে ফেললো সাথে সাথে। আহানা ব্রাশ করে সে সোফার রুমে দাঁড়িয়ে রান্নাঘরের দিকে তাকিয়ে চোখ কপালে তুলে ফেললো শান্তকে উদম দেখে। সে পিছিয়ে যেতে সোফায় দুম করে পড়লো। ভাবলো শান্ত জামা খুলেছে, কি কারণে কে জানে। শান্ত গায়ের তেল মুছতে মুছতে আহানার দিকে তাকিয়ে দেখলো ও কোমর হাতিয়ে কাগজ খুঁজছে। শান্তর আর বুঝতে বাকি নেই যে আহানা তার উদম গা দেখে কি বুঝেছে। শান্ত এগিয়ে আসতে আহানা কাগজটা নিয়ে সামনে ধরে বলল, খবরদার আমাকে ছোবেন না বলে দিলাম। শান্ত মুখ এগিয়ে নিয়ে বলল, গায়ে তেল পড়েছে বলে জামা করেছি, আর কোনো কারণ নেই। অন্য কারণ তৈরি করতে বাধ্য করিও না। আর হ্যাঁ, তোমার প্রতি আমার কোনো ইন্টারেস্ট নেই, ওকে? আহানা ভ্রু কুচকে চেয়ে থেকে বলল। তাহলে কাল কি হয়েছিল? শান্ত থেমে গিয়ে পেছনে ফিরে তাকিয়ে বলল, আমার ইন্টারেস্ট না থাকা মানে থাকা, মগজ খাটালে বুঝতা। আর তোমার তো মগজ গলে নেহারি হয়ে গেছে। আহানা রেগে সোফা থেকে উঠে দাঁড়িয়ে বলল, কি বললেন? আমার মগজ গলে গেছে? তাহলে আপনার তো মগজই নেই, খালি মাথায় ঢুল, ভিতরে ফাঁকা। খালি গলছি বাজে বেশি, ইউ হ্যাভ টু বুঝতে হবে। আহানা ভাবনায় পড়ে গেল। শান্তর সাথে মাঝে মাঝে কথায় পারা যায় না। আহানা সোফার কুশনগুলো ঠিক করে করে রাখছে। শান্ত হাতে প্লেট নিয়ে আস্তে আস্তে বলল, পরশু কিন্তু রূপা আর নশাদের কাবিন। হ্যাঁ জানি, রূপা বললো হালকা করে গায়ে হলুদ, বিয়ে সব হবে। সামান্য প্রেগনেন্ট শুনে রূপার বাবা এত তাড়াতাড়ি রাজি হয়ে গেল। এখন এমনভাবে সব মেনে নিল যেন কিছু হয়নি। একদিক দিয়ে ভালো হয়েছে, ওরা দুজন দুজনকে অনেক ভালোবাসে, তাদের ভালোবাসাটা অবশেষ পূর্ণতা পাবে। হ্যাঁ, নাও খেতে বসো। আপনি বসুন, আমি চা বসিয়ে দিয়ে আসতেছি। শান্ত রিমোট নিয়ে টিভি অন করে একটা হিন্দি চ্যানেল বের করলো। কবির সিং ফিল্মটা চলছে। ওয়াও, জোস। আপনি এটা আগেও দেখেছেন? অনেকবার। এই জন্যই মদ সিগারেটের নেশা ধরছে আপনাকে। ভালো মুভি দেখবেন, ভালো অভ্যাস তৈরি হবে। যেমন তাকদির বলে একটা মুভি ছিল, জাস্ট অসম। যতবার দেখাবে টিভিতে ততবার দেখতে পারবো আমি। মিমাপুর ফোনে দেখছিলাম 2 বার। ছোটবেলায় প্রেম ছিল, পরে হারাই গেছিল, সে ফোনটা একদম আমাদের মতো, তাই না? তারা আমাদের মতো লুকিয়ে বিয়ে করেনি। ছোটবেলায় তাদের প্রেম ছিল, বন্ধুত্ব ছিল, যা আমাদের ছিল না। আর আমি আপনাকে খুঁজিনি, আপনিও আমাকে খুঁজেননি। তাদের মা বাবা 14 গোষ্ঠী সব আছে, কিন্তু আমাদের নাই। নায়িকার নিজস্ব কার আছে, আমার নিজস্ব রিক্সাও নয়। কথাগুলো বলে আহানা তার চুল কানের পিছনে রেখে রুটি এক টুকরায় ভাজি নিয়ে মুখে দিল। শান্ত টিভিতে চেয়ে দেখলো নায়ক নায়িকার গালে চুমু দিয়ে বলল, কিসিনে নেহি দেখা। এটা দেখে দাঁত কেলিয়ে শান্ত মুখের কাছে এনে আহানার গালে চুমু দিয়ে বলল। আহানা চোখ বড় করে ওর দিকে তাকালো। একদমই প্রস্তুত ছিল না সে এটার জন্য। শান্ত তার প্লেট থেকে রুটি ছিটতে ছিটতে বলল, बारांदा में एक कौवा था, उसको छोड़ के किसी ने नहीं देखा। আহানা লজ্জায় উঠে রান্নাঘরে চলে আসলো। গালে হাত দিয়ে পিছন ফিরে শান্তর দিকে তাকিয়ে রইল সে। শান্ত চুপচাপ খাচ্ছে আর টিভি দেখছে, যেন কিছুই হয়নি। চা হাতে নিয়ে আহানা আবার ওর পাশে বসলো। কখন কি করে বসে এই ছেলেটা বোঝা দেয়। নাস্তা খাওয়া শেষে শান্ত চলে গেল তার বাসার দিকে। আহানা লজ্জায় লাল হয়ে আয়নার সামনে দাঁড়িয়ে আছে। জীবনের প্রথম কারো ছোঁয়াতে এতটা ভালো লাগা কাজ করে বলে বোঝানো যাবে না। আহানা আলমারি খুলে লাগেজে সব শাড়ি জামা এক এক করে সেখানে রাখছে। এতদিন সময় পায়নি বলে রাখতে পারেনি। এখন সব রাখা শেষ করে হাঁ করে চেয়ে রইল। তারেক রহমানের বাসায় থাকতে তার আলমারিতে শুধু 2টা জামা থাকতো, আর আজ এত এত জামা শাড়িতে ভর্তি যে অবাক না হয়ে উপায় নেই। সেখান থেকে একটা হলুদ রঙের জামা নিয়ে পরে নিল আহানা। ব্যাস, এবার অফিসে যাবে। বাসা থেকে বের হয়ে রোডটা ভালো করে দেখল সে, কিন্তু শান্তকে কোথাও দেখা যাচ্ছে না। আজ আসলো না নাকি? ওকে তাহলে হেঁটে যেতে হবে। আহানা একটু হাঁটা ধরতেই শান্তকে দেখতে পেল সে বাইক নিয়ে আসছে। বাইক আহানার সামনে দাঁড় করিয়ে বলল, সরি, আসতে লেট হয়ে গেল। আমি যখন গায়ে সাবান দিতেছিলাম তখনই পানি পর অফ হয়ে গেছিল। পরে তোয়ালে পরে ছাদে গিয়ে মেন সুইচ দেখতে গিয়ে দেখলাম ছোট বাচ্চাগুলো খেলার ছলে অফ করে দিয়েছিল। সেটা অন করে গোসল করে বেরিয়ে পড়লাম। ওকে ওকে, এত কৈফিয়ত চাইনি আমি। আপনি না আসলে আমি হেঁটে যেতাম। আচ্ছা, বাইক ওটা এখন। আহানা শান্তর কাঁধে হাত রেখে বসে কি যেন ভাবলো, তারপর হাতটা নিচে নামিয়ে শান্তর পেটটা ধরলো। শান্ত চমকে ওর দিকে ফিরে তাকালো, তারপর হেসে দিয়ে বাইক স্টার্ট করলো সে। আহানা মুখ টিপে হাসছে। অফিসে আসতে এই দুজনে আবার ঝগড়া শুরু করে দিল। ঝগড়ার টপিক হলো আহানা শান্তর পায়ে পা দিয়ে চাপ দিয়ে দিছে এবং উল্টা শান্তর দোষ দিচ্ছে। একজন আরেকজনের চুল টানতে টানতে লিফটে করে অফিসে ঢুকছে।
কেবিনে বসতে আহানা দেখলো নিহাল আর ববি হাসাহাসি করছে। শান্ত সেন্টার ফ্রেশ খেতে খেতে বলল, মেড ফর ইচ আদার। আহানাও হেসে দিল। শান্ত একটা ফাইল চেক করতে করতে আহানার ওড়না হাতে নিয়ে গিট্টু দিচ্ছে। আহানা তার কাজ নিয়ে ব্যস্ত। ব্রেক টাইমে আসতে আহানা নিজের গায়ে চেয়ে দেখলো ওড়না আর আর একটু আছে ওর গায়ে, বাকিটা পুরো শান্ত মুড়িয়ে মুড়িয়ে নিয়ে গেছে। আহানা ওকে এক ধাক্কা দিয়ে ওড়না নিয়ে নিল ওর থেকে। ব্রেক টাইমে দুজনেই জানালার ধারে এসে দাঁড়িয়ে আছে। শান্ত মুখে সিগারেট ঢুকিয়ে গেমস খেলছে। আহানা গেমসটা দেখছে তাকিয়ে, তারপর হঠাৎ করে হাত বাড়িয়ে শান্তর সামনে ধরল। শান্ত চমকে ফোন থেকে মুখ তুলে বলল, কি? দেখুন না। আহানা হাতের মুঠো খুলল। তার হাতে একটা ব্ল্যাক ব্রেসলেট। শান্ত ইয়া বড় হা করে জোস। বলল, তারপর সাথে সাথে সেটা হাতে পড়ে নিল। তুমি জানতে এটা আমার পছন্দ? আহানা চমকে বলল, না তো, এটা আমার মনে হলো আপনার পছন্দ হবে, তাই নিয়েছি। একদম ভালো আন্দাজ করেছ। এটা আমার অনেক পছন্দ হয়েছে, অনেক। থ্যাংক ইউ সো মাচ। আহানা মুচকি এসে জানালার দিকে চেয়ে রইল। আমার গেমস খেলা শেষ, চলো কিছু খেয়ে আসে। না, খিদে নেই। আমার তো আছে। শান্ত আর আহানার কথায় কান্না দিয়ে ওর হাত ধরে চলে গেল ক্যান্টিনের দিকে। আহানা খাবে না মানে খাবেই না, তাও ওকে একটা আইসক্রিম কিনে দিয়ে বসিয়ে রেখেছে শান্ত। আর সে একটা স্যান্ডউইচ খেয়েছে। দুজনে মিলে ঠিক করলো আজ যাওয়ার সময় টঙের চা খাওয়া হবে, হবে কিছু খুনসুটি। সত্যিই সেটাই হলো। শান্ত আহানাকে নিয়ে আজ আবারও সেই লেকটায় আসলো। তখন সন্ধ্যা 7টা বাজে। পানিতে পা ডুবিয়ে দুজনে বসে আছে। শান্ত চা খেতে খেতে বলল, বাবা ওর মাকে অনেক ভালোবাসে। রেনু আন্টি ছিলেন মায়ের ক্লাসমেট। উনি মা মারা যাওয়ার পরই একটা ভুল বোঝাবুঝি ক্রিয়েট করে ফেলেন, যাতে বাবা ওনাকে বিয়ে করতে রাজি হয়ে যাবে। আর সেটাই হলো। বাবা সম্পূর্ণ ভেঙে পড়েছিল সে সময়। যে মুহূর্তে মাকে রেখে অন্য একজন মহিলাকে নিজের স্ত্রী করে নেওয়াটা তার জন্য কঠিন ছিল। আমি সেই বাসায় ভালো ছিলাম ততদিন, যতদিনে তার আগের সংসার ছেড়ে সায়ন এসে আমাদের সাথে থাকা শুরু করেনি। সায়ন একটা বিগড়ে যাওয়া পুরুষের বিগড়ে যাওয়া সন্তান। ওর সাথে জাস্ট সিধা কথা বলা যায় না। মা মারা যাওয়ার কয়েক বছরের মধ্যেই আমাকে মোহনগঞ্জ ছাড়তে হয়েছিল শায়নের আর শায়নের মা রেনুর অত্যাচারে। কি করতো তারা? একবার 2 দিন ধরে খাবার দেয়নি আমাকে। কারণ হলো সায়ন আমার মায়ের একটা ছবি ভেঙে ফেলেছিল, আর তাই আমি ওকে থাপ্পড় মেরেছিলাম। এই দোষে আমাকে গোয়াল ঘরে আটকে রেখেছিল, কিচ্ছু খেতে দেয়নি। আপনার বাবা আটকাননি? বাবা ঢাকা এসেছিল অফিসের কাজে। উনি এসব ব্যাপারে নজর দিতেন না, জানতেও চাইতেন না। তারপর বাসা থেকে একবার বেরি করে দিয়েছিল আমাকে। কেন? মেয়ে তো হওয়ার পর তাকে রোদে দিতে হতো, সকালের রোদে। রেনু আন্টি গোসল করতে গেছিলেন, আমি আর সায়ন ওর পাশে ছিলাম। শায়ন মরিচের গরু দিয়ে কাঁচা আম খাচ্ছিল। রোদের তাপে মৃত্যু কাঁদতেছিল। সায়ন তার কাঁধা দেখে বিরক্ত হয়ে এগিয়ে এসে মরিচের গরু সহ এক টুকরো আম মৃত্যুর মুখে পড়ে দিয়েছিল। তাই বলে আমি তাকে ধাক্কা মেরে সরিয়ে দিয়েছিলাম। তারপর ও এসে আমে ধাক্কা দিল। রেনু আন্টি এসে গেছিলেন। শায়ন বলল, মৃত্যুর মুখে মরিচ সহ আম আমি দিয়ে। রেনু আন্টি শায়নের কথা বিশ্বাস করল, আমার নয়। আমাকে বাসা থেকে বের করে দিয়েছিলেন সেদিন। বাবা বাসায় থাকতো না বেশি, তাই সব কিছুই বাবার কানে পৌঁছাতো না। অতিষ্ঠ হয়ে আমি বাবাকে বললাম আমাকে আলাদা জায়গা করে দিতে। আমার পক্ষে ওই বাড়িতে থাকা সম্ভব না। বাবার সাথে সাথে ঢাকায় একটা ফ্ল্যাট কিনে নেয় আমার জন্য। কারণ সেদিন আমি খুব সিরিয়াসলি বলেছিলাম, বাবা যদি রাজি না হতো আমি একাই বেরিয়ে পড়তাম বাসা থেকে। সেদিন রাতে আমি সেই ফ্ল্যাটে এসে উঠেছিলাম। আস্তে আস্তে ফ্ল্যাট সাজিয়ে নিলাম। তারপর ভার্সিটিতে পরিচয় হলো নওশাদ, রিয়াজ আর সূর্যের সাথে। ওরা ম্যাচে থাকতো, আমি ওদের আমার এখানে নিয়ে আসি। একে একে কার ভালো লাগে? ওরা থাকলেই কখন দিন হয় আর কখন রাত হয় বোঝাই যায় না। এত কিছুর পরও আমি মাকে অনেক মিস করি। আহানা, খানিকটা একা হলে মায়ের কথা মনে পড়েছে আমার। আমি কি দোষ করেছিলাম যেমন মা হারা হতে হলো? কতটা সুখের ফ্যামিলি ছিল আমাদের। আমার মাঝে মাঝে মন চায় আল্লাহর কাছ থেকে গিয়ে মাকে চেয়ে আনি। মাকে ছাড়া আমি এই পৃথিবীতে বড্ড অসহায়। আহানা চুপ করে থেকে বলল, আর বাবা মা ছাড়া আমি কি তাহলে? শান্ত চা শেষ করে ওয়ান টাইম গ্লাসটা ময়লা ঝুড়িতে ফেলতে ফেলতে বলল, তোমার তো তাও কেয়ারিং, কিউট, ড্যাশিং, হ্যান্ডসাম, জোস হাজব্যান্ড আছে। আমার কি আছে? আপনার তো বাবা আছে, আর আমার মতন এত ভালো একটা স্ত্রী আছে যে আপনাকে অনেক কেয়ার করে। আর কি লাগে? শান্ত মাথার চুল ঠিক করতে করতে বলল। আর একটা বেবি ফুটবল টিম লাগে, এই আর কি। আহানা হেসে দিয়ে শান্তকে এক ধাক্কা মেরে দিল। শান্ত আহানার হাত দুটো ধরে লেকের শেষ প্রান্তের দিকে চেয়ে বলল, আহানা, আমি আমাদের সম্পর্কটাকে নিয়ে অনেক স্যাটিসফাইড। কারণ আমার মায়ের ইচ্ছে ছিল
আর তা পারফেক্টলি পূর্ণ হয়েছে। আমার মা খুশি তো আমি খুশি, আমি খুশি তো আমার একমাত্র বউ খুশি। একমাত্র মানে আরও চান নাকি? হুম, এলিনা আর ববি হলেও সমস্যা নেই। আহানা রেগে শান্তকে দৌড়ানি দিল। খালি রাস্তায় দুজনে দৌড়াচ্ছে, শান্ত হাঁপিয়ে গেল, সাথে আহানাও। আহানা ঠাসঠুস করে শান্তকে কয়েকটা কিল বসিয়ে দিল, তারপর মুখ ছোট করে বলল, জান করেন বিয়ে, আমার কি? শান্ত হেসে দিয়ে ওকে কাছে টেনে জড়িয়ে ধরল শক্ত করে, তারপর বলল, তোমার অনেক কিছু আহানা। দুজনার আরও কিছুক্ষণ হেঁটে বাসায় ফিরে আসলো। আহানা ভাত বসাতেই দরজায় কে যেন টোকা দিল। হাত মুছে গিয়ে সে দরজা খুলল। শান্ত দাঁড়িয়ে আছে একগাল হাসি দিয়ে, তার হাতে ইয়া বড় একটা ইলিশ মাছ চিকচিক করছে। আহানা চোখ বড় করে বলল, হঠাৎ? আরে এত তাজা পেয়ে যাবো ভাবতেও পারেনি। দুটো কিনছে, একটা নরসাদের হাতে দিয়ে এসেছে, বলছি বকে দিয়ে রাধিয়ে নিতে। আর এটা তুমি রাধবা, তাড়াতাড়ি করো, খুব খিদে পেয়েছে। আহানা মাছটা কেটে নিয়ে ভাবলো 2 পদ বানাবে, লেবু ইলিশ আর ইলিশ মাছ দিয়ে তরকারি। শান্ত টিভি দেখছে বসে বসে। আহানা রান্নাবান্না শেষ করে ডাইনিংয়ে খাবার এনে শান্তকে ডাক দিল। শান্ত খেতে বসে চোখ বন্ধ করে একটা বড় শ্বাস নিল, তারপর আহানার দিকে চেয়ে বলল, এটা আমার প্রথম ইনকামের টাকায় কেনা মাছ ছিল। আহানা মুচকি হেসে দিয়ে বলল, আলহামদুলিল্লাহ। মা থাকতে বলেছিলাম তার ছেলের প্রথম চাকরি করে তাকে গিফট দেবে সবার আগে। আমি আমার বেতন হাতে পেয়ে সবার আগে মায়ের জন্য গোলাপি শাড়ি আর চুড়ি কিনেছি, বাবার জন্য পাঞ্জাবিও কিনেছি। ছুটি পেলেই মোহনগঞ্জ যাবো মাকে গিফট করতে। ও, কতদিনের জন্য যাবেন? 7 দিন। আহানা মুখটা ফ্যাকাশে করে চেয়ার টেনে বসলো, চুপচাপ খেয়ে যাচ্ছে সে। শান্ত ও মুখে খাবার দিয়ে আহানার দিকে চেয়ে বলল, আমার সাথে একমাত্র ওয়াইফও থাকবে। আহানা মুচকি হেসে দিল। কথাটা শুনে শান্ত খাওয়া শেষ করে উঠে গিয়ে ফোন নিয়ে সোফায় বসলো। আহানা কোমরে হাত দিয়ে কাছে এসে বলল, তো সবাইকে কি পরিচয় দিবেন যে আমি কে? তবে এক কাজ করা যায়, আমি আশ্রমে থাকলেই হলো। না, তুমি আমার সাথে আমার বাসায় আমার রুমে থাকবা। কিন্তু সবাইকে কি বলবেন? সেটা তুমি আমার উপর ছেড়ে দাও, তোমাকে এত ভাবতে হবে না। যাও এখন বিছানা করে শুয়ে পড়ো। আর আপনি? আমি এই তো যাচ্ছে। পৃথিবীতে তুমি এক স্ত্রী যে কিনা তার স্বামীকে বাসা থেকে প্রতি রাতে বের করে দেয়। ওহো, শান্ত গেমস খেলা শেষ করে চলে যাওয়ার সময় বলল, কালই রেডি হয়ে থাকো, ভার্সিটিতে যেতে হবে, কাল তো ভার্সিটি খোলা। ঠিক আছে। আহানা আলমারি থেকে রূপার হলুদে পরার জন্য একটা শাড়ি চুজ করে নিল। হলুদ শাড়ির উপর কালো গোল গোল ছোট বলের প্রিন্ট করা, অনেক সুন্দর একটা শাড়ি। সেগুলোর সাথে মিলিয়ে কালো আর হলুদ চুড়ি নিয়ে একসাথে করে আলমারিতে রেখে দিল সে, তারপর ঘুমিয়ে পড়ল। পরের দিন সকাল সকাল উঠে মিষ্টিকে পড়াতে গেল সে। মিষ্টিকে পড়িয়ে বাসা থেকে বের হতেই দেখলো শান্ত স্যান্ডেল হাতে নিয়ে হনহনিয়ে ছাদের থেকে যাচ্ছে, পরনে তোয়ালে আর সারা গা ভর্তি সাবানের ফেনা। আহানা ফিক করে হেসে দিল শান্তর এমন হাল দেখে। হাসির আওয়াজে শান্ত থেমে গিয়ে পিছনে তাকালো, তারপর মুখ বাঁকিয়ে আবারও হেঁটে চলল। কৌতূহলবশত আহানাও ওর পিছু পিছু গেল। ছাদের মেন পাইপের সুইচের এখানে 17-18 বছরের কয়েকটা ছেলে শয়তানি করে আড্ডা দিচ্ছে। তাও কিরকম টাইপের আড্ডা তা না বলাই ভালো। শান্ত গিয়ে ধুমধাম পিটানো শুরু করে দিল ওদেরকে। এরকম শব্দ পেয়ে আহানা তার হাঁটার গতি আরও বাড়িয়ে দেখতে আসলো। ততক্ষণে পিটিয়ে সবাইকে সোজা করে দিয়েছে শান্ত। কপাল থেকে ফেনা মুছে পাইপের সুইচ অন করে আবারও বাসার দিকে ফিরে গেল সে। আহানা রোবট হয়ে কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে শান্তর পিছু পিছু গেল। শান্ত কিছু দূর গিয়ে থেমে ওর দিকে তাকিয়ে বলল, কি ব্যাপার, বাসায় যাচ্ছ না কেন? না, আসলে দেখতে আসলাম স্যান্ডেল নিয়ে কোথায় যান। দেখা গেছে। এরকম করেন কেন? আজব, আমি কি করছি? আমার উপর দিয়ে রাগ ছাড়েন কেন? তুমি কি করো নাই সেটা বলো। রোজ রোজ রাত করে বাসা থেকে বের করে দাও আমাকে। তো কি রেখে দেব? হ্যাঁ অবশ্যই, আমি তোমার লিগেল হাজব্যান্ড। রেজিস্টার করে বিয়ে হয় না? সেটাও হয়ে যাবে। করবো না আপনাকে বিয়ে। তুমি করবে না? তোমার আমার কি? কিছু না, যাও এখন। যাব না আমি, আজ আমি এখানেই থাকবো। কথাটা বলে আহানা শান্তর বাসায় ঢুকে সোজা ওর রুমে চলে গেল। তারপর বিছানায় উঠে গোল হয়ে বসে পড়ল। শান্ত ভ্রু কুচকে তার রুমে এসে ঠাস করে দরজা লাগিয়ে ফেলল। ভয়ে আহানা একটু নড়ে চড়ে বসলো। শান্ত এগিয়ে আসলো ওর দিকে, মুখে তার বিরক্তির ছাপ। রোমান্স করবে না এটা শিওর, তবে মারধর করবে এটাও শিওর। শান্ত দাঁতে দাঁত চেপে নিজের বুকের থেকে ফেনা নিয়ে আহানার গালে লাগিয়ে দিয়ে চলে গেল। আহানা এক চিৎকার দিয়ে ওড়না দিয়ে মুছতে মুছতে অজস্র গালি দিচ্ছে শান্তকে। শান্ত ফ্রেশ হয়ে বাথরুম থেকে বেরিয়ে দেখলো আহানা নেই। দরজা তো ভেতর থেকে বন্ধ, তার মানে সে রান্নাঘরে। উকি মেরেই দেখলো আহানা গুনগুন করে গান গাইছে আর রান্না করছে। শান্ত সেখান থেকে একটা আপেল নিয়ে চলে গেল।
সোফায় বসে আপেল খেতে খেতে বলল, হঠাৎ করে আমার পাশে আসলা, কারণ কি? কিছু লাগবে? না, এমনি এলাম, মন চাইলো। হঠাৎ এত উন্নতি? আমার কিছু ঠিক লাগছে না কেন? আহানা হাতে খুন্তি নিয়ে বেরিয়ে সে কোমরে হাত দিয়ে বলল। কিছু বেঠিক হলে দেখতেই পাবেন। কথাটা বলে আবারও চলে গেল সে। শান্ত আপেল মুখে রেখে সেদিকে চেয়ে, আচ্ছা, আজ হলোটা কি? মদ গাছে সেবন করেছে নাকি? না সেটা করলে তো পাগলামি করতো। তাহলে কি হয়েছে ওর? ভাবতে ভাবতে শান্ত পকেটে হাত দিতে দেখলো তার সিগারেটের প্যাকেট গায়েব। ওমা, কই গেল? সারা রুম তন্ন তন্ন করে খুঁজেও পেল না সে। শেষে ভাবলো হয়তো রিয়াজ নিয়ে গেছে। টাকা নিয়ে বের হতে গেল দোকান থেকে কেনার জন্যে। তখনই তার চোখে পড়ল আহানার ওড়নার দিক। ওড়নায় সিগারেটের প্যাকেটটা নিয়ে গিট্টু দিয়ে রেখেছে আহানা। আচ্ছা, তাহলে এই ব্যাপার। শান্ত কাছে এসে টান মেরে আহানার ওড়নাটা নিয়ে চলে গেল সোজা তার রুমের দিকে। আহানা চমকে বলল, কি ব্যাপার, আমার অন্য নিলেন কেন আপনি? দিন বলছি। আহানা পিছে পিছে যেতেই ওর মুখের উপর শান্ত তার রুমের দরজা লাগিয়ে ফেলল। আজব তো, আমার অন্য দিন বলছি। তুমি আমার সিগারেটের প্যাকেট চুরি করছো, সো তোমার এই ওড়না আর পাবা না। আচ্ছা দিয়েন না, আমি যাই। কথাটা বলে আহানা লুকিয়ে পড়ল। 5 সেকেন্ড বাদেই শান্ত রুমের দরজা খুলল। বেরিয়ে এদিক ওদিক তাকালো। ততক্ষণে পিছন থেকে আহানা এক পাশে ওর ওড়নাটা শান্তর হাত থেকে ছো মেরে নিয়ে দৌড় দিল। আহানা, দাঁড়াও বলতেছি, এটা কিন্তু চিটিং। আপনিও চিটিং করছেন? শান্ত আহানার হাত ধরে টান দিল। ওকে কাছে নিয়ে এসে চুপ করে তাকিয়ে থেকে মুচকি হাসলো সে। তারপর সে আগের মতন আহানার গায়ের থেকে ওড়নাটা ছিনিয়ে নিয়ে চলে গেল। সে যেতে যেতে বলল, তোমার ওড়নার উপর তোমার চেয়ে আমার অধিকার বেশি। আহানা মুখ বাঁকিয়ে রান্নাঘরে চলে আসলো। নাস্তা নিয়ে এসে টেবিলের উপর ওড়নাটা দেখতে পেয়ে তাড়াতাড়ি সেটা পরে শান্তর রুমের দিকে তাকালো সে। শান্ত যে সোফায় পায়ের উপর পা তুলে বসে ওর দিকে চেয়ে আছে সেদিকে তার খেয়াল নেই। কি ব্যাপার আহানা ম্যাডাম, ওদিকে কাকে খোঁজেন? আপনার বর তো সোফায়। আহানা ভয় পেয়ে সোফায় তাকালো। তারপর ভ্রুকুচকে বলল, বারান্দায় রোদ এসেছে কিনা সেটাই দেখতেছিলাম। নাস্তা রেডি, খেয়ে নিন, আমি যাই। দাঁড়াও। কি? কি মানে? আমার সাথে নাস্তা করে তারপর যাবা? খিদা নেই। শান্ত চুপচাপ খাবার নিয়ে আহানার মুখে তুলে ধরল। আহানার চোখ দিয়ে অজান্তে পানি পড়ল সাথে সাথে। শান্তর মুখে খাবার দিয়ে নিজেও এক টুকরো রুটি খেলো। তারপর বলল, আমাদেরকে দেখার মতো কেউই নেই, আমাদের একজন আরেকজনকে দেখতে হবে। আহানা পানি খেয়ে উঠে চলে গেল। আর থাকলো না। শান্ত এতটা কেয়ার করছে, বারবার ভয় হয় তার, ভালো লাগে না ঠিক। বাসায় এসে দরজা আটকানোর 2 মিনিটেই শান্ত আবার এসে হাজির। আহানা চোখ ও মুখ মুছে গিয়ে দরজা খুলল। শান্ত কোমরে হাত দিয়ে ভেতরে ঢুকে সোজা রান্নাঘরে চলে গেল। কি হয়েছে? চা করেন আমাকে? মনে ছিল না, সরি। দাঁড়ান, বানিয়ে দিচ্ছি। লাগবে না, গিয়ে সোফায় পা তুলে বসো, আমি চা বানাচ্ছি। আহানা মাথা নাড়িয়ে সোফায় এসে বসলো। শান্তর কথা মতো পা তুলে বসলো। একটা আলাদা ভালো লাগা কাজ করছে। রিমোট নিয়ে টিভি চালালো। খুঁজে খুঁজে সব চ্যানেল দেখছে সে। HBO চ্যানেলে যেতেই শান্ত ডাক দিল। আহানা সেদিকে তাকিয়ে বলল, কি হয়েছে? শান্ত জ্যাকেট খুলে ওর হাতে দিয়ে চলে যেতে নিতেই টিভির দিকে চোখ পড়ল তার। টাইটানিক ফিল্মের কিস সিনটা চলছে। শান্ত চোখ বড় করে আহানার দিকে তাকিয়ে দেখলো সে পাগলের মতো রিমোট খুঁজে যাচ্ছে। শান্ত মুচকি এসে কুশনের নিচ থেকে রিমোটটা নিয়ে আহানার দিকে বাড়িয়ে ধরে বলল, কিস দেখার এত শখ, আর আমরা তো প্র্যাকটিক্যালি স্টুপিড। শান্ত হাসতে হাসতে চলে গেল। আহানা জিহবাই কামড় দিয়ে চ্যানেল পাল্টালো। ছি ছি, কি লজ্জা এটা না পেলাম। ধুর ধুর। শান্ত চা নিয়ে ওর পাশে বসলো। আহানা ভদ্রভাবে বসে সময় চ্যানেল দেখছে। শান্ত চায়ে চুমুক দিয়ে বলল, কিছুক্ষণ আগে যে মেয়েটা টাইটানিক এর কিস সিন দেখতেছিল সে কিনা এখন খবর দেখতেছে। ওয়াও ওয়াও, নারী তুমি অসাধারণ। আমি দেখিনি, এসে পড়ে গেছিল, সেটা খেয়ালও করিনি। জানো আমার আম্মুর বান্ধবীর ছেলে, জানো আমার আম্মুর বান্ধবীর একটা ছেলে ছিল, নাম হচ্ছে আয়ুষ। সে যেটাই ধরতো সেটাই ভেঙে ফেলতো। কেউ আওয়াজ পেয়ে দৌড় আসলে বলতো আমি ফিরিনি, ওটা পড়ে গেছে। মানে যেটা পড়ছে সেটার দোষ, তার কোনো দোষ নাই। তুমি ঠিক তেমন হইছ, বুঝছো? কোথাকার কোন বদলা ছেলে আর কোথায় আমি, আন্দাজে। সত্যি কথা টক হয়। সে বলদা আর তুমি বলদা গার্ডেন। নাও এখন তাড়াতাড়ি রেডি হয়ে বের হও, আমি বাইক নিয়ে আসছি। ঠিক আছে। আহানা গিয়ে রেডি হয়ে বাসা থেকে বের হলো। শান্ত ততক্ষণে বাইক নিয়ে বাসার সামনে এসে গেছে। আহানা বাইকে উঠে বসতেই অলি দৌড়ে আসলো। কি হয়েছে অলি? দাদি বলল তোমাদের কানের পিছনে কাজল দিয়ে টিকা লাগাই দিতে।
কারণ তোমাদের আজ খুব সুন্দর লাগছে। শান্ত হেসে দিয়ে বলল, আচ্ছা লাগাও। আমি তো তোমাদের নাগাল পাচ্ছি না। আচ্ছা ওলি, আমাকে দাও, আমি আমার কানের পিছনে আর ওনার কানের পিছনে লাগিয়ে দিব। আচ্ছা লাগাও। আহানা কাজল নিয়ে তার কানের নিচে লাগিয়ে শান্তর দিকে তাকিয়ে দেখলো শান্ত ফোনে সূর্যর সাথে কথা বলছে। আহানা ওর কানের পিছনে কাজল লাগিয়ে দুষ্টুমি করে ওর কপালেও বড় করে কাজলের টিকা লাগিয়ে দিল, ঠিক তেমন করে যেমন করে বাচ্চাদের লাগানো হয়। অলি মুখে হাত দিয়ে হাসছে। নাও, কাজল নিয়ে দাদিকে বলিও, আমরা লাগিয়ে নিচ্ছি। আচ্ছা। ওলি এমন করে হাসলো কেন? জানি না তো। ভার্সিটির সামনে শান্ত বাইক থামাতে আহানা নেমে চলে গেল, আর থামলো না। থামলেই বিপদ, কারণ কিছুক্ষণ পরই ঘটনা ফাঁস হবে যে শান্ত ওকে আহানা বাচ্চাদের মতো টিকা লাগিয়ে দিয়েছে। শান্ত বাইক রেখে বটতলার দিকে গেল। ওকে দেখে ওর বন্ধুরা হেসে যাচ্ছে, থামাথামি নাই। শান্তর ভয়ে কেউ কিছু বলারও সাহস পাচ্ছে না, দিকে হাসিও থামানো যাচ্ছে না। শেষে শান্ত একজনের গলা টিপে ধরে বলল, এরকম হাসতেছিস কেন? তমাল শান্তর হাতের ঘড়ি ওর সামনে উঁচু করে ধরে বলল, গ্লাসে নিজের ফেস দেখতে। শান্ত নিজেকে গ্লাসে দেখে উঠে দাঁড়িয়ে পড়ল। পকেট থেকে টিস্যু নিয়ে কাজল মুছে হনহনিয়ে আহানার ক্লাসের দিকে গেল। আহানা জানালা দিয়ে দেখলো শান্ত জ্যাকেট ঠিক করতে করতে এগিয়ে আসছে। আহানা এক দৌড়ে ক্লাসরুমের শেষ কোণায় বেঞ্চের নিচে গিয়ে লুকিয়ে পড়ল। শান্ত ক্লাসরুমে ঢুকে এদিক ওদিক তাকিয়ে আহানাকে খুঁজছে। এখনো ক্লাস শুরু হতে দেরি আছে, সবাই ড্যাব ড্যাব করে শান্তকে দেখে যাচ্ছে। শান্ত জোরে বলল, আহানা কোথায়? একটা মেয়ে দুষ্টুমি করে বলেই দিল আহানা লাস্ট বেঞ্চের তলায় লুকিয়ে আছে। শান্ত হেসে এগিয়ে আসলো সেদিকে। উফ, এই মেয়েটা কেন বলতে গেল ধুর। শান্ত কাছে এসে আহানার হাত ধরে টেনে ওকে বের করলো। আহানা সরি সরি বলেই যাচ্ছে। তুমি আমাকে বাচ্চা পোলাপানের মতো কাজু লাগিয়ে দিছো কেন? এই জন্যই তো বলি, আসার সময় জ্যামে পড়ছিলাম যখন, তখন পাশের কারে থাকা একটা বাচ্চা আমাকে দেখে আসতেছিল। সরি, আর করব না। করছো কেন? এটা শাস্তি পেতে হবে। আহানা শান্তর হাত ছাড়িয়ে এক দৌড় দিল। শান্ত ওর পিছু নিল ওকে ধরার জন্য। এলিনা ভার্সিটিতে ঢুকে দেখলো শান্ত আহানাকে দৌড়ানি দিচ্ছে। দুজনাই হাসতে হাসতে শয়তানি করছে ক্যাম্পাসে। এলিনার আগে ফুসতে ফুসতে আহানা যেখানে আপাতত লুকিয়েছে ক্যান্টিনের সামনের পিলারটার পিছনে, সেখানে গেল সে। গিয়ে আহানার হাত জোরে চেপে বলল, তোমাকে বলছি না শান্তর থেকে দূরে থাকবা, এখন আবার এইরকম ওর সাথে হাসি ঠাট্টা করতেছো কেন? আহানা চুপ করে থেকে বলল, আমি তো। তুমি কি একটা কথা বোঝার চেষ্টা করো না কেন তুমি? শান্ত তোমাকে ভালোবাসে না, বাসে না, মাথায় ঢুকিয়ে নাও। এইরকম স্যাঁচড়া মেয়েদের মতো ওর পিছন পিছন থাকবা না। আর একদিন যদি দেখেছি তো হাত চলবে আমার। আহানার আশেপাশে আর একদিন যদি তোমাকে দেখছে তো হাত চলবে আমার। শান্তর কথাটা শুনে এলিনা পিছনে ফিরে তাকালো। শান্ত পকেটে হাত ঢুকিয়ে এগিয়ে আসছে। সামনে এসে আহানার পাশে দাঁড়িয়ে ভ্রু কুচকে রাগে লুক নিয়ে এলিনার দিকে চেয়ে বলল, আনাফিস আনাফ এলিনা, আমি তো জানতামও না তুমি আমার অগোচরে আহানের সাথে এমন বিহেভ করো। শান্ত আর কিছু না বলে খপ করে আহানার হাত ধরে ফেলল। আহানা কিছু বুঝতে না পেরে বলল, কি হয়েছে? আমি ক্লাসে যাব। কিন্তু তার আগে আমার কাজটা শেষ হোক। কথাটা বলে শান্ত তার সানগ্লাসটা পরে নিয়ে আহানাকে টেনে ভার্সিটির মাঠের মাঝখানে নিয়ে আসলো। তারপর বটতলার দিকে তাকিয়ে শীষ মারতেই 10-20টা ছেলে এসে হাজির হয়ে গেল। সাথে অনেকেই এসে পড়েছে। কৌতূহলবশত দূর থেকে এলিনা দাঁড়িয়ে থেকে চেয়ে আছে। সবার মুখে এক কথা যে কি হয়েছে। আহানা অবাক চোখে শান্তর দিকে তাকিয়ে আছে। শান্ত শক্ত গলায় বলল, সবাই শুনে রাখো, যেহেতু আমি জব পেয়েছে তাই আমি ভাবলাম এখন বিয়েটা করে নেওয়া উচিত, আর তাই আমি নর্মালি বিয়েটাও সেরে ফেলেছি। নাও আই এম ম্যারিড। আর মিসেস শাড়িয়ে শান্ত হলো আহানা ইয়াসমিন। আমি ওকে বিয়ে করেছি। ওকে, গট ইট? এখন থেকে তোমরা আমাকে যেমন সম্মান করতা আহানাকেও ঠিক তেমন সম্মান করবা। ভার্সিটির কোনো কোনায় যদি আহানাকে কেউ যদি একটু কটু কথাও বলেছ তো খুব খারাপ হয়ে যাবে, মাইন্ডেড, বুঝছো সবাই? আর হ্যাঁ, পারিবারিকভাবে কয়েকদিন পরই আমাদের বিয়েটা হবে। মোহনগঞ্জের সবাইকে দাওয়াতও দেওয়া হবে তখন। শান্তর কথা শুনে এক প্রকার শখ খেয়ে সবাই উত্তরে কি বলবে না বলবে ভেবে না পেয়ে শুভেচ্ছা দেওয়ায় ব্যস্ত হয়ে পড়ল। কিছু কিছু মেয়ে জেলাস হতে হতে শেষ হয়ে যাচ্ছে। আহানাকে পা থেকে মাথা পর্যন্ত দেখে যাচ্ছে তারা। তবে এই আহানার আর কয়েক মাস আগের আহানার আকাশ পাতাল তফাৎ। এখনকার আহানার গায়ে নতুন জামা, ঠোঁটে হাসির সাথে নতুন সাইড ব্যাগ, পায়ে নতুন জুতা, সব মিলিয়ে এখন মনে হচ্ছে আসলেই সে শান্তর ওয়াইফ। শান্ত আহানার হাত ছেড়ে দিয়ে বলল ক্লাসরুমের দিকে যেতে। আহানা মাথা নাড়িয়ে চলে গেল। আজ ক্লাসে এসে বসতেই সবাই মিলে ঘিরে ধরল ওকে, যে কিভাবে শান্তকে ইমপ্রেস করেছে সে। আর এতদিনে কেউ ওর দিকে ফিরেও তাকাতো না। এখন মনে হচ্ছে আহানা কোন বিশিষ্ট ব্যক্তি। দুম করে মাথায় বাড়ি খেলো আহানা, তাও রূপার হাতে। আহানা মাথা ঘষতে ঘষতে বলল,
কি রে, এত জোরে মারলি কেন তুই? তোর মাথা ফাটাইব। জোরে মারছি না, বেয়াদব কোথাকার। আমাকে জীবনে আপন ভাবছিনি তুই? তুই এত বড় একটা কথা কিনা আমার থেকে লুকালি? তোর মতন বেস্ট ফ্রেন্ড যেন আর কারণ না হয়, আমি এই দোয়াই করব এখন থেকে। আমার কথা তো শুনবি। আর কি শোনাবি? এবার বলবি তুই গর্ভবতী? আরে না, আসলে আমি... চুপ করো অসভ্য মাইয়া। আমার বিয়ের আগেই উনি বিয়ে করে বসে আছেন। সেই বাসি খবর আজ জানাতে এসেছে, তাও উনি জানাননি, স্বয়ং ওনার হাজবেন্ড জানিয়েছেন। তোর বিয়েতে কি আমি বেশি খেয়ে নিতাম? না হয় লেগ পিস 4টা খেতাম, এর বেশি তো খেতাম না। তাই বলে তুই আমাকে দাওয়াত দিলি না? দাওয়াতের কথা বাদই দিলাম, একবার জানালিও না। আবার আমাকে বলিস তোরা প্রেমের 5 ফোড়ন টেস্টও করিসনি। এখন তো মনে হচ্ছে টেস্টের সাথে সাথে সেই 5 ফোড়ন দিয়ে আমের, জামের, বড়য়ের, চালতার আচারও বানানো হয়ে গেছে, খাওয়াও হয়ে গেছে। এখন আসছিস খালি আচারের বয়াম দেখাতে? তোরে কাইটটা ফালাইলেও আমার রাগ কমবে না। মোহনগঞ্জে গেলে যে বিয়ে হবে তোদের, সেখানে যদি তুই আমাকে 4+4 মানে 8টা লেগ পিস না দিসস তো তোর খবর আছে। আচ্ছা আচ্ছা, এবার একটু ঠান্ডা হো প্লিজ। রূপা রেগে রেগে বলল। এখন আমার কিছু খেতে হবে, তা না হলে মাথা ঠান্ডা হবে না। আমি ক্যান্টিন থেকে আসতেছি। একটা মেয়ে পাশে এসে বলল, তো বলো না আহানা কিভাবে শান্তকে ইমপ্রেস করলা? এলিনা এসে দাঁড়ালো। তখনই চোখ মুখ তার ফুলে অজগর হয়ে আছে, গাল ফুলিয়ে বলল, আমি জানি কিভাবে সে শান্তকে ইমপ্রেস করেছে। সবাই এলিনার কাছে গিয়ে দাঁড়িয়ে বলল, বলো তাহলে কিভাবে করেছে? এলিনার দাঁত কেলিয়ে বলল, ওর মতো রাস্তার মেয়েরা দেহ বিক্রি করে কোটিপতি ছেলেদের বশে আনতে পারে জাস্ট 2 মিনিটেই। সবাই আহানার দিকে তাকালো। আহানা হতভম্ব হয়ে গেছে এলিনার কথা শুনে। এলিনা একটু এগিয়ে এসে একটা বেঞ্চে উঠে বসে বলল, তোমরা জানো ওর বাবা মা নাই, এতদিন একা একা থাকতো। তোমাদের কি মনে হয় শান্ত ওর জীবনে প্রথম পুরুষ? সবাই এবার বলা বলি শুরু করে দিয়েছে। আহানার কানে আসলো, একজন বলছে, তাই তো একা একা একটা মেয়ে এতদিন একা থাকতে পারে না, নিশ্চয়ই কিছু একটা সাথে পাঁচ আছে। একটা মেয়ে এসে তো বলেই দিল যে, সত্যি কি তুমি একা থাকতা ওই শহরে? শান্ত ভাইয়া জানে না তোমার চরিত্রের কথা। আহানা শক্ত হয়ে দাঁড়িয়ে বলল, আমি 2টা আপুর সাথে বাসা ভাড়াই থাকতাম। আর সব রাস্তার মেয়েরা চরিত্রহীন হয় না, কেউ কেউ সত্যিও হয়। আর কিছু বলল না। সে চুপচাপ ব্যাগ নিয়ে উঠে চলে গেল ক্লাসরুম থেকে। ওইদিকে শান্তকে নওশাদ গলা টিপে মেরেই ফেলছে, কারণ হলো সে বিয়ে করেছে তাদের অগোচরে। আর আজ এতদিন পর জানালো। শান্ত ওদের বোঝানোর চেষ্টা করছে, কিন্তু তারা বোঝার চেষ্টাই করছে না। মারামারি লেগে গেছে। নওশাদ তো রাগ করেই চলে যাচ্ছিল ভার্সিটি থেকে, যে তার কলিজার দোস্ত কিনা তাকে বিয়ের কথা জানায়নি। শান্ত নওশাদকে জড়িয়ে ধরে আটকে রেখেছে। এদিকে রিয়াজ আর সূর্য পাশেই দাঁড়িয়ে গালফুলি ওর দিকে তাকিয়ে আছে। শান্ত নওশাদকে থামিয়ে কানে হাত দিয়ে বলল, আই এম সরি, তোরা প্লিজ আমাকে মাফ করে দে। আমি বিপদে পড়ে বিয়ের খবর এতদিন জানাই নে। প্লিজ, ভুল বুঝিস না। তোরা আমার ভাইয়ের চেয়েও বেশি, এটা তোরা জানিস। তাহলে এখন কেন ভুল বুঝতেছিস? আমি সত্যি পরিস্থিতির শিকার হয়ে কথাটা চাপা রেখেছে। নওশাদ ভ্রুকুচকে বলল, হইছে যা, মোহনগঞ্জে বিয়ে হবে, সেটাতে আমরা যেন ঘোড়ার গাড়িতে করে রেল স্টেশন থেকে তোদের বাসা পর্যন্ত যেতে পারি এমন ব্যবস্থা করে দে, তাহলে তোকে মাফ করব। মানেটা খুবই সহজ। ইন্ডিয়ায় বেশিরভাগ বিয়েতেই বরের বেস্ট ফ্রেন্ডরা বিয়ের দিন ঘোড়ার গাড়িতে করে স্টেজ পর্যন্ত যায়। যা ঝাক্কাস লাগে না, সবাই শুধু তাকাই থাকবে তখন। তোর কাল বিয়ে হয়ে যাবে, এরপর তোর দিকে কেউ তাকালেও কি না তাকালেও কি? অবশ্যই কারণ আছে। যেসব মেয়েরা আমাকে দেখে জেলাস ফিল করবে, তারা মনে মনে ভাববে, ইস কেন আগে ছেলেটাকে দেখলাম না, ছেলেটার বিয়ে হয়ে গেল, ধুর ধুর। রিয়াজ দাঁতকে লিয়ে বলল, আর আমরা তো এত তাড়াতাড়ি বিয়ে করছি না, আমাদের তো স্কোয়াড হবে, দ্য শান্ত গ্যাং। রিয়াজ নওশাদ, তোরা চুপ কর। রিয়াজে তো তাও জিয়ে পাচ্ছে মনিরা, আমার তো গল্প নয়। আমি যত পারবো সেদিন তত মাইয়ার সাথে ফ্ল্যাট করেই যাব। রূপা দৌড়ে দৌড়ে আসলো ক্লাসরুম থেকে। হাঁপাতে হাঁপাতে শান্তকে বলল, আহানাকে আটকাতে সে চলে যাচ্ছে। শান্ত চমকে বলল, কেন, কি হয়েছে? আরও কোথায়? আরে শান্ত ভাইয়া, আমি গেছিলাম ক্যান্টিনে, তাই আমি ব্যাপারটা জানতাম না। পরে এসে শুনলাম এলিনা নাকি আপনাকে অনেক কথা শুনাইছে, বলছে যে আহানার রাস্তার মেয়ে। আর কি?
আর ও আপনার কাছে দেহ বিক্রি করে আপনার মন জোগাইছে? শান্তর হাতে কাচের কোকাকোলার বোতল ছিল, ছুঁড়ে ফেলে দিয়ে সোজা এলিনার কাছে গেল সেকেন্ড ফ্লোরে। এলিনা তার বান্ধবীদের সাথে কথা বলছে। শান্ত হাত উঠালো ওকে চড় মারার জন্য, সাথে সাথে আহানা এসে আটকে ফেললো ওকে। আহানা, হাত ছাড়ো আমার। না প্লিজ। এলিনা চোখ বড় বড় করে বলল, শান্ত, তুমি আমাকে মারবে? হাউ ডেয়ার ইউ! তোমার এত বড় সাহস, তুমি আহানার সাথে, আমার স্ত্রীর সাথে এতটা চিপ বিহেভ করো? আহানা, হাত ছাড়ো। আমি আমার রাগ কন্ট্রোল করতে পারছি না। না, আমার কসম, আপনি হাত তুলবেন না। হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।